পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়ে এখনো যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা করার পরে এই অধ্যায়ের যত এমসিকিউ আছে, যত সৃজনশীল আছে, সব কিছু ভাইয়া তোমার কাছে পানির মতো সহজ লাগবে। তোমরা যারা ক্লাস 9-10-এ পড়তেছো অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, আজকের এই ক্লাসটা জাস্ট তুমি দেখো। এই অধ্যায় এই ক্লাস দেখার পরে তারপর তুমি বললো যে ভাইয়া এই অধ্যায়ে তোমার সমস্যা আছে কিনা। বিকজ আমাদের এই চ্যাপ্টারটা একটু পলিটিক্স খাটাইয়া করতে হবে, একটু ট্রিক্স খাটাইতে হবে, একটু টেকনিক ভাইয়া কিন্তু খাটাইতে হবে। এই অধ্যায়ে আমি শুরুতেই বলে রাখি যে ভাইয়া 4 টাইপের ম্যাথ আছে, 4 ক্যাটাগরির অঙ্ক আছে। তুমি যদি এই 4টা টাইপের অঙ্ক একবার শিখতে পারো তাহলে তোমার এমসিকিউ, তোমার সৃজনশীল, এরই সাথে সাথে যে তোমার শর্ট প্রশ্ন আছে সবকিছু ভাইয়া তোমার কভার হয়ে যাবে। ওকে, তো এটা মাথায় রাখবা যে ভাইয়া আজকের এই ক্লাসে কিন্তু আমরা 4 টাইপের ম্যাথ আমরা কিন্তু শিখব। এরপরে কি শিখব? তো ফার্স্টের দিকে কিন্তু আমরা 4টা টাইপ আগে আমরা কভার করব। তারপরে তোমরা জানো যখন এই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টা যখন তোমরা বই খুলবা, মেইন বুকটা খুলবা, তখনই কিন্তু তোমরা দেখতে পারবা যে বিভিন্ন বিজ্ঞানী তারা কে কি আবিষ্কার করছে ডিটেলসে লেখা। এখানে কিন্তু অনেক বিজ্ঞানীর নাম লেখা আছে। সো তোমরা যখন বই থেকে রিডিং পড়বা তখন কিন্তু একটা পর্যায়ে তোমাদের কাছে বোরিং লাগা শুরু করবে। যারা পড়ছো তোমরা কিন্তু জানো, বিকজ এখানে এতজন যে বিজ্ঞানীর কথা বলছে যে এগুলো মনে রাখা এতটা ইজি না। এই কারণে ভাই আমি তোমাদের জন্য সুন্দরভাবে প্রত্যেক বিজ্ঞানী কে কি আবিষ্কার করছে একেবারে ক্লিয়ারলি কিন্তু এখানে আমি বুঝাইয়া দিছি এবং এখানে নোট করা আছে। ঠিক আছে, সো শুরুর দিকে ভাইয়া এখানে অনেক বিজ্ঞানী, এখানে দেখো তোমরা যদি দেখাই, আমি যদি তোমাদেরকে সকল বিজ্ঞানী কিন্তু কে কি আবিষ্কার করছে তোমাদের পড়তে হবে এই টপিকটা, যে কে কি আবিষ্কার করছে, এটাই কিন্তু মেইন। ঠিক আছে, সো আমরা এই অংশটা যে কে কি আবিষ্কার করলো এরপরে কিন্তু আমরা শিখবো। আমি একটু দেখাই দিই তোমাদের বই থেকে। আমাদের কিন্তু জানতে হবে যে ভাইয়া আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা কিভাবে হয়েছে, তারপর উদ্দেশ্য কি, তারপর আমরা কিন্তু জানি যে রাশি সম্পর্কে। রাশি হচ্ছে কিন্তু 2 রকমের, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তো স্কেলার রাশির ভিতরে কিন্তু তোমরা জানো যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, এগুলোর যে একক মিটার কেন আসছে, আবার এই যে তোমার ভরের একক যে কিলোগ্রাম বা কেজি কেন আসলো, এটা আমাদের কিন্তু ভাইয়া ডিটেলসে কিন্তু জানতে হবে। তারপরে কিন্তু ভাইয়া একটু যদি আমি তোমাদেরকে দেখাই, একটু যদি খেয়াল করো, একটু যদি দেখো, এই যে উপসর্গ বা গুণিতক, এক্সা, পেটা, টেরা, তারপর হচ্ছে কিন্তু মেগা, এই যে গিগা, মেগা, কিলো, হেক্টো, ডিকা, ডেসি, সেন্টি, এই যে এগুলা তুমি কিভাবে সলভ করবা সহজে, এগুলো আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে দেখাই দেব। এরপরে কিন্তু ভাইয়া তারপরে কিন্তু আমাদের এই যে দেখো দুইটা সবচেয়ে কমন যে জিনিস দেওয়া আছে তোমাদের বইয়ের ভিতরে, স্লাইড ক্যালিপাস দেওয়া আছে আর স্ক্রু গজ দেওয়া আছে। এই যে দেখো এটা হচ্ছে কিন্তু স্লাইড ক্যালিপাস এবং আরেকটা হচ্ছে কিন্তু স্ক্রু গ্যাস। তো এগুলোর ম্যাথ তুমি কিভাবে সলভ করবা একেবারে ইজিলি তোমাদেরকে দেখাই দেবো। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু আমরা শিখবো। এখানে যতগুলো টপিক আমি এখানে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টপিকগুলো লেখা আছে, আমরা সব কিছু শিখবো। তবে ফার্স্টের দিকে আমরা এই 4টা টাইপের ম্যাথ আগে আমরা শিখবো। রেডি ভাইয়া? একটু খাতা কলমটা নাও এবং আমি তোমাকে আবারও বলতেছি, আমি তোমাকে আবারও ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। তুমি এই 4টা টাইপ ফার্স্টে তুমি শিখবা। 4টা টাইপ শেখার পরে এই চ্যাপ্টারের যত এমসিকিউ, যত সৃজনশীল আছে তোমার কাছে পানির মতো সহজ লাগবে। আমি আবারও চ্যালেঞ্জ দিলাম তোমাকে। ওকে, তাহলে রেডি, 1 2 3। এরপর আমরা এই যে বিজ্ঞানীদের নাম বা যা যা আছে সেগুলো আমরা কিন্তু শিখবো। বাট তার আগে আমরা একটু দেখি ফার্স্টে আসে কিন্তু ভাইয়া দেখো টাইপ 1, এটা হবে কিন্তু আমাদের ভাইয়া টাইপ 1, টাইপ 1 এর ম্যাথ। হ্যাঁ, খেয়াল করো ভাইয়া, একটু তুমি খেয়াল করো, এই যে জিনিসটা তুমি যে দেখতে পারতেছো না, এই যে জিনিসটা, এটার নাম কি বলো তো? স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাস কি নাম ভাইয়া? স্লাইড ক্যালিপাস। এটা কিন্তু তোমরা সবাই জানো, একটু লেখো। তো এটার নাম হচ্ছে কিন্তু তোমার স্লাইড ক্যালিপাস। আচ্ছা, তো এই স্লাইড যে ক্যালিপাস আমি যে লিখছি এইখানে, এটা দিয়ে আমাদের কি শিখতে হবে? তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে এই যে যন্ত্র স্লাইড ক্যালিপাস বলো, আর একটা আছে স্ক্রু গজ, এগুলো দিয়ে আসলে কি করে কে বলতে পারবা? এগুলো দিয়ে কি করে? এগুলো দিয়ে মেইনলি নিখুঁতভাবে মাপ বের করে, নিখুঁতভাবে। ফর এক্সাম্পল, আমরা যারা ক্লাস 9-10 এর স্টুডেন্ট আছে অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমার টেবিলের সামনে যদি আমি বলি একটা জ্যামিতি বক্স আছে না? আছে। একটা লম্বা স্কেল আছে না? আছে। স্কেল আছে কিনা? স্কেল যেটা দিয়ে তুমি মার্জিন টানো, খাতায় দাগ দাও, আছে না? সবারই কিন্তু আছে তোমার টেবিলের সামনে, একটু তাকাও। তো এখন ওই স্কেলটা সবাই বের করো। তোমার যদি জ্যামিতি বক্সের স্কেল থাকে সেটা বের করতে পারো, অথবা যদি লম্বা কোনো স্কেল থাকে সেটা একটু হাতে নাও, নিচে সবাই। আচ্ছা, হাতে নিলে তোমরা ভালো করে লক্ষ্য করবা যে ভাইয়া ওই স্কেলের ভিতরে সেন্টিমিটার দেওয়া আছে, দেখো
ভালো করে তাকাও, এক পাশে সেন্টিমিটার অন্য পাশে মিটার, আছে কি নাই? আছে কি নাই? আছে। এক পাশে সেন্টিমিটার অপর পাশে মিটার। এখন তুমি সেন্টিমিটারটার দিকে ভালো করে চোখটা একটু মেইলে তাকাও, তুমি কি কোনো কিছু দেখতে পারতেছো? আমি আবারও বলতেছি, তুমি সেন্টিমিটার, ওই যে তোমার স্কেল, যে স্কেলটা তুমি এখন হাতে নিছো জ্যামিতি বক্স থেকে বের কইরা, ওটার দিকে তাকাও, ওখানে কি সেন্টিমিটারের ভিতরে কোনো কিছু দেখতে পারতেছো? অবশ্যই ভাইয়া তুমি লক্ষ্য করতে পারতেছো। ভাইয়া তুমি কি লক্ষ্য করতে পারতেছো? দেখো তুমি কি দেখতে পাচ্ছ, তুমি এই জিনিসটা কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছ যে এইভাবে কিন্তু দাগ আছে, এইভাবে কিন্তু ধরো এখানে একটা দাগ আছে, বড় একটা দাগ আছে, আবার এই পাশে কিন্তু একটা বড় একটা দাগ আছে, দেখো বড় একটা কিন্তু দাগ আছে, আছে না? এরপরে কি আছে মাঝখানে ভাইয়া, মাঝখানে এই যে ছোট ছোট দাগ আছে, কয়টা জানো? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ আছে, দেখো ভালো করে তাকাও, এটা কিন্তু সেন্টিমিটার, আমি কিন্তু সেন্টিমিটারের কথা বলতেছি, একটু বড় করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝো। তুমি যদি ভালো করে ভাইয়া লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এই জিনিসটা যে ভাইয়া এখানে মোটামুটি ভাবে তোমাদের কয়টা দাগ আছে? এখানে 10টার মতো কিন্তু এখানে দাগ আছে। কি আছে? দাগ আছে। ওকে, এতটুকু আমার কথা বুঝতে পেরেছো? কয়টা দাগ আছে? 10টার মতো এখানে কিন্তু ভাইয়া দাগ আছে, রাইট? এখন তাহলে বলবা যে ভাইয়া বিষয়টা বুঝলাম না, এই যে লম্বা যে দাগটা ধরো এখানে হচ্ছে কিন্তু ধরে নিলাম 0, এটা হচ্ছে কিন্তু 1, সামনে আবার 2, তারপর হবে কিন্তু 3, তাই না? তাহলে তুমি 0 এবং 1 এর ভিতরে তুমি চিন্তা করো 10টা দাগ আছে, আবার 1 এবং 2 এর ভিতরে 10টা দাগ আছে, এগুলোকে বলে কি জানো? মিলিমিটার। কি বলে? মিলিমিটার। এটা কিন্তু সেন্টিমিটার, কিন্তু এই যে দাগগুলা এগুলাকে ভাইয়া কি বলা হয়? এগুলোকে বলে ভাইয়া মিলিমিটার। মাথায় থাকবে, মাথায় থাকবে। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি কোন একটা কিছু, সাপোজ আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার হাতে তোমার সামনে যে বই আছে, বললাম এই বইটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তুমি সেন্টিমিটারে বের করে দাও, তুমি বের করতে পারবা না? রিল্যাক্সে তুমি বের করবা, বলবা যে ভাইয়া আমি বইটা হাতে নিছি, এখন আমি স্কেল আমি ধরলাম, এই যে এটা দৈর্ঘ্য হয়েছে 10 সেন্টিমিটার, প্রস্থ হয়েছে 5 সেন্টিমিটার, সাপোজ আমি বললাম, তুমি বের করতে পারবা। এখন আমি যদি বলি সেন্টিমিটারের চেয়ে মিলিমিটার, এর চেয়েও নিচে যদি তোমাকে আমি মাপতে বলি নিখুঁতভাবে, তুমি কি মাপতে পারবা? ওই স্কেল দিয়ে ভাইয়া তুমি কি মাপতে পারবা? কখনোই সম্ভব না। তোমার হাতে যে স্কেল আছে ওই স্কেল দিয়ে কখনোই তুমি মাপতে পারবা না। এই কারণে কিন্তু ভাইয়া এই যে তোমার স্লাইড ক্যালিপাস বলো, স্ক্রু গজ, এই সকল যন্ত্রগুলা ব্যবহার করা হয় মাপার জন্য, নিখুঁতভাবে মাপার জন্য। ডাউট ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন একটু ভালো করে তাকাও, তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু একটা স্কেল নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। এই জিনিসটা কিন্তু কি ছিল ভাইয়া? একটা স্কেল। তোমার হাতে যে স্কেল আছে না, ওইটা। তো এইরকম স্কেল কিন্তু, এটা কিন্তু মানে স্লাইড ক্যালিপাস। এই খেয়াল করো, এই যন্ত্রটা কিন্তু স্লাইড ক্যালিপাস। এই স্লাইড ক্যালিপাসের ভিতরও এই স্কেলটা কিন্তু আছে। দেখো, তাকাও, ভালো করে তাকাও, এই যে দেখো 0 1 2 3, এর মাঝখানে যে দাগগুলো দেখতে পারতেছো মিলিমিটারে, এটা হচ্ছে কিন্তু তোমার স্কেল। একেবারে তোমার হাতে যে স্কেলটা আছে ওই রকম কিন্তু ভাইয়া স্কেল, তাই না? এই কারণে ভাইয়া এই যে অংশগুলো তুমি দেখতে পারতেছো এটাকে বলা হয় প্রধান স্কেল। কি বলে ভাইয়া? এটাকে বলা হয় প্রধান স্কেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তুমি দেখবা কি, তুমি যদি একটু নিচের দিকে দেখো, দেখো 0 1 2 3, এখানে কিন্তু অনেক ছোট্ট 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 করে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এটাকে বলা হয় ভাইয়া ভার্নিয়ার স্কেল। কি বলে? ভার্নিয়ার স্কেল। ক্লিয়ার? এতটুকু বুঝছো? তার মানে আমরা বুঝতে পারলাম এই জিনিসটা যে একটা স্লাইড ক্যালিপাস যন্ত্রের ভিতরে 2 ধরনের স্কেল আছে। একটা নাম হচ্ছে প্রধান স্কেল, যেটা দেখতে সচরাচর আমরা যে স্কেল ব্যবহার করি সেরকম, আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল। ডান? তাহলে আমি কিন্তু স্লাইড ক্যালিপাস, এটা নিয়ে তো আমি এখন ভিতরে কিন্তু যাব, বাট তার আগে কিন্তু আমি বলতে পারি যে ভাইয়া যে স্লাইড ক্যালিপাস, একটু খেয়াল করো, স্লাইড ক্যালিপাস এটা একটা যন্ত্র, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে 2টা স্কেল আছে। তুমি কিন্তু লিখতে পারো, একটা হচ্ছে প্রধান স্কেল, লেখো, একটা হচ্ছে কিন্তু ভাইয়া প্রধান স্কেল, হ্যাঁ, প্লাস আর একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, আর একটা হচ্ছে কি ভাইয়া ভার্নিয়ার স্কেল। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো তোমরা? হ্যাঁ, তার মানে এটা কিন্তু এখন একটা সূত্রের মতো হয়ে গেছে। এটা কিন্তু একটা সূত্র, তা কি তুমি মানো? আমরা তো হয়তো বা মজার ছলে পড়ছি যে না, এই স্কেলটার ভিতরে 2টা স্কেল আছে, প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল, কিন্তু তুমি যদি এইজন আর এইজনের যদি যোগ করে দাও তাহলে কিন্তু তুমি স্লাইড ক্যালিপাসের সূত্র পাবা। দেখো কতটা ইজি, কতটা ইজি ভাইয়া। তার মানে আমরা হয়তো বা মজার ছলে পড়েছি, বাট এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু ভাইয়া একটা সূত্র, এটা মাথায় রাখবা। সেটা হচ্ছে কি স্লাইড ক্যালিপাসের সূত্র।
তো সূত্র আর মাথায় রাখা লাগবে না, তুমি জাস্ট মাথায় রাখবে এই জিনিসটা, স্লাইড ক্যালিপার্সের ভিতরে প্রধান স্কেল আছে আর ভার্নিয়ার স্কেল আছে। ভাইয়া বুঝতে পেরেছো? বলো এতটুকু তোমার কাছে ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় এখন তুমি দেখো মজার যে কাহিনী কি জানো? আমরা এই প্রধান স্কেল তো আমরা চিনি, এটা আমরা সবাই জানি, বাট ভার্নিয়ার স্কেলটা সম্পর্কে আমরা একটু কম জানি, আমরা সবাই কিন্তু একটু কম জানি ভার্নিয়ার স্কেলটা, তাই না? কারণ প্রধান স্কেল আমাদের হাতেই আছে, আমাদের যে হাতে যে বা জ্যামিতি বক্সের ভিতরেই কিন্তু আছে, কিন্তু ভার্নিয়ার স্কেল সম্পর্কে আমরা জানি না। তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে একটা শব্দ আছে ভার্নিয়ার ধ্রুবক, এই জিনিসটা একটু ভাই তোমার মাথায় রাখতে হবে। তাহলে কি বলেছি আমি? দেখো এখন তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ভার্নিয়ার, খেয়াল করো, ভার্নিয়ার ধ্রুবক এই শব্দটা তোমরা অনেকেই শুনছো, তাই না? যে ভার্নিয়ার ধ্রুবককে ভাইয়া বিসি দ্বারা প্রকাশ করে, কি দ্বারা? বিসি দ্বারা প্রকাশ করে। এটা কি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে তুমি বলো তো এই ভার্নিয়ার ধ্রুবকের আগে আমরা সংজ্ঞাটা শিখি, বিকজ তোমাদের শর্ট প্রশ্ন আসবে বা তোমাদের সৃজনশীলের ক নম্বরে কিন্তু আসতেই পারে যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, আসতে পারে না? তাহলে বলো ভার্নিয়ার মানে হচ্ছে কিন্তু ধ্রুবক কাকে বলে বলো তো? আমি একটা জিনিস মাথায় রাখবা, ফিজিক্স পদার্থবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা মুখস্থের কোনো সাবজেক্ট না, হয়তোবা কিছু কিছু তোমার মুখস্থ রাখতে হবে, এছাড়া সব কিছু তোমার বানিয়ে সুন্দরভাবে তোমার একটু ব্রেনটাকে খাটাইতে হবে। ঠিক আছে? তুমি বিষয়টা দেখো কিভাবে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, এটাও কিন্তু আমরা বানিয়ে লিখবো, আমরা মুখস্থ করবো না। আমি নিজেও কিন্তু মুখস্থ করি নাই। তুমি যদি ভালো করে দেখো ভাইয়া তাহলে লক্ষ্য করবা যে ভার্নিয়ার স্কেলের ভিতরে ছোট 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 কিন্তু দাগ আছে, যেই দাগগুলা যে ভার্নিয়ার স্কেলের, আমি যদি বলি 0 থেকে 1, এটা কিন্তু 1 ভাগ, এটা কিন্তু আমি বলতে পারি 1 ভাগ এতটুকু। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, প্রধান স্কেলের 1 ভাগ, দেখো তো কত বড়। তাহলে তুমি চিন্তা করো, এটা কিন্তু প্রধান স্কেলের 1 ভাগ অনেক বড় না, আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগ অনেক ছোট না? তাহলে আমি কিন্তু লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে যতটুকু ছোট, এটাকে কিন্তু আমরা বলবো ভার্নিয়ার ধ্রুবক। ডান? খেল খতম। পানি এতটুকু তুমি বুঝছো? আচ্ছা, আমি আবারও বলতেছি কি বলছে? আবার তুমি ফার্স্টে লিখবা, যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা লিখতেছো তার মানে ফার্স্টেই আসবে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের 1 ভাগ লেখো, কি লিখবা? ভার্নিয়ার স্কেলের ভাইয়া 1 ভাগ, এই যে দেখো, এই যে 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে অনেক ছোট না? তাহলে লেখো যে 1 ভাগ প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে যতটুকু ছোট বা যত ছোট তাকে কি বলা হয়? তাকে কি লিখবা ভাইয়া? তোমরা লিখে নিও, তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এতটুকু তোমরা লিখে নিও। ডান? পানি কিনা জাস্ট আজকে কমেন্ট হবে ভাইয়া, পানি কিনা, এতটুকু ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদের এটা গেল কিন্তু ভার্নিয়ার ধ্রুবক। এখন একটা জিনিস মাথায় রাখবা, এই ভার্নিয়ার ধ্রুবকের 2টা সূত্র আছে। আমরা কিন্তু জেনেছি এই জিনিসটা যে ভাইয়া, সেটা হচ্ছে কি, আমরা কি জেনেছি যে ভাইয়া এই যে ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবকের একটু খেয়াল করো 2টা সূত্র আছে। কয়টা সূত্র আছে ভাইয়া? 2টা সূত্র আছে। কি কি সূত্র? ভার্নিয়ার ধ্রুবককে আমরা জানি কিন্তু ভিসি দ্বারা প্রকাশ করে, তাহলে ভিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স। আর একটা সূত্র আছে ভিসি ইকুয়াল টু এস বাই এন। এখন তোমরা অনেকে বলো ভাই এত সূত্র কেন, এগুলো কিভাবে মুখস্থ রাখবে, একটু শর্টকাট শিখান। অবশ্যই তোমাদেরকে শর্টকাট শিখাবো। তুমি দেখো ভিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স, একটু খেয়াল করো। এইখানে আমি একটা কথা বলছি যে স্লাইড ক্যালিপার্সের ভিতরে 2টা স্কেল আছে, প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল। তুমি স্লাইড ক্যালিপার্সের সূত্র দেখো, এখানেই কিন্তু এই 2টা স্কেলের যোগফল, তাই না? যেহেতু 2টা জিনিস আসছে এই জন্য 2টা জিনিস লিখছি। ঠিক সেম ভাবে এই ভার্নিয়ার ধ্রুবকের ভিতরে কিন্তু তোমার এই যে একটা হবে কিন্তু প্রধান স্কেলের, আর একটা হবে কিন্তু ভার্নিয়ার স্কেলের। বিষয়টা আমার কথা বুঝতে পেরেছো? এই স্কেলটার ভিতরে যদি 2টা স্কেল থাকতে পারে বা 2টা জিনিস যদি থাকতে পারে, তাহলে প্রত্যেকটা সূত্রের ভিতরেও 2টা জিনিস আছে। একটা জিনিস হইবে প্রধান স্কেলের, আর একটা হইবে ভার্নিয়ার স্কেলের। আমি বুঝাইতে পারছি? একটা হবে প্রধান স্কেলের, আর একটা হবে ভার্নিয়ার স্কেল। তুমি দেখো তো, তুমি বিষয়টা একটু দেখো, তাহলে বেটার মানে ভালোভাবে তুমি বুঝতে পারবা। তাহলে বলো তো এখানে এস কি? এস হবে প্রধান স্কেলের, এক্স হবে ভার্নিয়ার স্কেলের, আবার এস হবে প্রধান স্কেলের, এন হবে ভার্নিয়ার স্কেলের। এটাই মজা, এটাই ভাইয়া মজা। তুমি সূত্র শিখতেছো কিন্তু মজা করে কিন্তু শিখতেছো, শিখতেছো। ওকে, তাহলে আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে তুমি বলো তো এখানে এস মানে কি? এস মানে হচ্ছে এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম, দেখো ছোট 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 দাগ 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 কাটা আছে। তাহলে এই যে দেখো ছোট ছোট যে দাগগুলো কাটা আছে, তো এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের
সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে কি, এটা হচ্ছে 1 মিলিমিটার। এক ভাগ মানে কি 1 মিলিমিটার, 1 মিলিমিটার, এটা কিন্তু মিলিমিটারে ভাইয়া, সেন্টিমিটারের পরের স্থান হচ্ছে মিলিমিটার। অনেকে তোমরা জানো না যে সেন্টিমিটার থেকে তুমি কিভাবে মিলিমিটারে যাবা, কেজি থেকে গ্রামে তুমি কিভাবে যাবা, সেন্টিমিটার থেকে মিটারে তুমি কিভাবে যাবা। এই কনসেপ্ট এখনো অনেকের ক্লিয়ার না, অনেকে জানিই না। তো আজকের এই ক্লাসে পুরো জিনিসটা পানির মতো সহজ বানাই দেবো। জাস্ট একটু ক্লাসটা কন্টিনিউ করো, জাস্ট একটু। আচ্ছা, তাহলে এতটুকু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কিন্তু বলতে পারি এখানে এস হচ্ছে প্রধান স্কেলের, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম, খেয়াল করো, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের দৈর্ঘ্য। তাহলে তুমি চিন্তা করো এস এর মানটা কি, এই যে এটা কিন্তু প্রধান স্কেল বা এটা তুমি ধরতে পারো। তাহলে ক্ষুদ্রতম এক ভাগ হইবে কি 1 মিলিমিটার, মানটা কি হবে 1 মিলিমিটার। তাহলে এসটা হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আমরা নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছি একটা স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার, রাইট? এতটুকু ভাইয়া ক্লিয়ার? তাহলে বলো তো এক ভাগের দৈর্ঘ্য কি হবে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। ডান। এটা গেল আমাদের এস মানে কি প্রধান স্কেল। আমি বলছিলাম সূত্রের ভিতরে দুইটা অংশ, আবার এই স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা অংশ। ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু। তাহলে এস যদি হয় প্রধান স্কেল, তাহলে এক্সটা হবে তাহলে ভার্নিয়ার স্কেল। ইটস ভেরি সিম্পল। তাহলে এস হয়েছে কিন্তু প্রধান স্কেল, এখন হবে কিন্তু এক্স। তাহলে এক্সটা কি হবে, এক্সটা কি হবে তুমি দেখো এইখানে দেখতে পাচ্ছ যে ভার্নিয়ার স্কেল যেটা আছে, তো ভার্নিয়ার স্কেলের কিন্তু এখানেও কিন্তু এক এক ভাগ আছে, ছোট 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 কিন্তু ভাগ আছে। এস যদি হয়, এই যে এস যদি হয় প্রধান স্কেলের এক ভাগের সমান, তাহলে এই এক্স এর মান হবে কিন্তু ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখন এই এক্সটা হবে কি ভার্নিয়ার স্কেলের, লেখো ভার্নিয়ার স্কেলের, তাহলে ভার্নিয়ার স্কেলের কি হবে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের দৈর্ঘ্য। ভাইয়া ডান? এতটুকু তুমি বুঝতে পেরেছো? এতটুকু ভাই ক্লিয়ার? তাহলে এটা গেল, একটা গেল প্রধান স্কেল আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল। তো এই যে এস মাইনাস এক্স, এরপর আসি ভিসি ইকুয়াল টু এস বাই এন। তাহলে এই এস হবে প্রধান স্কেল, এন হবে ভার্নিয়ার স্কেল। তাহলে এস এর কাহিনীটা গেল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর আরেকটা হচ্ছে কিন্তু এন। এন তাহলে কি হবে এখানে বলো তো, এনটা কি হবে? এন হবে কিন্তু ভাইয়া ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। কি বলেছি? এনটা হবে কি ভাইয়া? এন হবে কিন্তু ভাইয়া ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের কি হবে, ভার্নিয়ার স্কেলের ভাইয়া ভাগ সংখ্যা। ওকে, এটা হবে কি এন এর মান। একটু মুখস্থ করো সবাই। ভাইয়া তোমরা এখন 2টা মিনিট টানা পড়বা, একটু ক্লাসটার উপর একটা ক্লিক করো, 2টা মিনিট টানা পড়ো যে ভাইয়া কি বুঝাইছে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কিন্তু দুইটা, আবার এই দুইটা সূত্র, এই যে তোমার বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স আর একটা হচ্ছে কিন্তু বিসি ইকুয়াল টু এস বাই এন, দোনোটাই কিন্তু এই স্লাইড ক্যালিপাস থেকে আমি নিয়েছি। ডান? ওকে, এতটুকু ভাইয়া ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ভাইয়া তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এখান থেকে দেখবা না কিন্তু কোশ্চেন করছে, আমরা কিন্তু এই যে দেখো তোমাদের জন্য কিন্তু এই ম্যাথগুলো কিন্তু উঠায় রাখছি। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখনই এই ম্যাথটা একটু করে ফেলি। রেডি? এই ম্যাথটা একটু করে ফেলি। একটা স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে কিন্তু 20। আমরা জানি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া বলো তো? এন দ্বারা। কি দ্বারা? এন দ্বারা। তার মানে এখানে কিন্তু এন এর মান আমরা পাইছি। এবার প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান, তাহলে আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য যেটাকে কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা। কি দ্বারা ভাইয়া? এস। তার মানে আমরা এস এর মান পাইছি। এখন আমাদের ভার্নিয়ার ধ্রুবক চাইছে, অর্থাৎ বিসি চাইছে। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবকের দুইটা সূত্র, একটা হচ্ছে কি বলো বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স, আর একটা হচ্ছে কি বিসি ইকুয়াল টু এস বাই এন। এখন তুমি বলো এই দুইটা সূত্রের ভিতর থেকে কোনটা বসবে? এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ মানের উপর। যেহেতু এখানে মান আছে, এন এর মান দেওয়া আছে, তার মানে শিওর ভাইয়া এই সূত্র বসবে। তাহলে এই 1 নাম্বার ম্যাথটা আমরা যদি সলভ করতে চাই, তুমি ঠান্ডা মাথায় লাগবা দেওয়া আছে বা এখানে লাগবা, এখানে লেখছো। লেখার পরে এবার দেখো ভাগ সংখ্যা, এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা জানি যেটাকে এন দ্বারা প্রকাশ করে, এন এর মান আছে কিন্তু ভাইয়া 20। পরে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান আছে কিন্তু এটা এস, এস এর মান আছে কিন্তু 1 মিলিমিটার। ওকে, এখন আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলছে, তার মানে বিসি ইকুয়াল টু হোয়াট? এবার লাগবে আমরা জানি যে ভিসি ইকুয়াল টু ভাইয়া তোমার এস বাই এন, তাহলে এস এর মান আছে 1/20। এখন তুমি একটু হিসাব করো, তাহলে তোমার মানটা চলে আসলো। পানি এগুলাই কিন্তু তোমার এমসিকিউতে থাকবে ভাইয়া, এগুলাই কিন্তু তোমার এমসিকিউতে থাকবে। 0.05 অ্যান্সার শেষ।
খেল খতম। পানি পানি ভাইয়া জাস্ট কমেন্ট হবে যে ভাইয়া বুঝছো কি না এবং পানি পানি কি না। আচ্ছা, এটা পারার জন্য আমাদের আরো কিছু এখন এক্সট্রা জিনিস ভাইয়া শিখতে হবে। ভাইয়া যদি এতটুকু তোমাদের ডান হয়, এখন আমরা আসল জিনিসে যাব। এখন আমরা আসল জিনিসে যাব। কিরকম আসল জিনিসে যাব তুমি একটু দেখো, তুমি একটু ভাইয়া খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া এখন তোমাদের কি আসল জিনিস শিখতে হবে। তো আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা কিন্তু গেল। এখন এই পুরো স্লাইড ক্যালিপাসের এখন আমরা সূত্র পড়ব। পুরো স্লাইড ক্যালিপাসের দুইটা সূত্র। একটা হচ্ছে কিন্তু ভাইয়া দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যকে আমরা জানি এল দ্বারা প্রকাশ করে, কারণ দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ। তাহলে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। আর একটা সূত্র আছে ব্যাস। আমরা জানি গণিতে আমরা কিন্তু শিখছি, আমিও তোমাদের শিখাইছি, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, আবার ব্যাসকে টুয়াইস আর দ্বারাও কিন্তু প্রকাশ করে। আচ্ছা, তাহলে ব্যাসকে কিন্তু ডি দ্বারা, ক্যাপিটাল ডি হবে, ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। অর্থাৎ এইখানে যে দুইটা তুমি দেখতে পাচ্ছ, দুইটাই কিন্তু তোমার সূত্র সেম। একটা দৈর্ঘ্যের সূত্র, স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র হবে কি এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। মুখস্থ করো, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এবং আর একটা হবে কি ব্যাস, ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, এখন তুমি বলবা যে ভাইয়া দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে, এটা আমি জানি, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, এটাও আমি জানি, বাট জানি না এখানে তো ভিসি, এটাকেও আমি জানি যে ভার্নিয়ার ধ্রুবক, কিন্তু এম কি আর ভি কি এই জিনিসটা আসলে কিন্তু বুঝি নাই, বা এই জিনিসটা আসলে কি সেটা আমি কিন্তু জানি না। ভাইয়া মাথায় রাখবা যে এখানে এই যে এম না, এম হচ্ছে কিন্তু প্রধান স্কেলের পাঠ। কি প্রধান স্কেলের ভাইয়া, ভাগ সংখ্যা না কিন্তু, এক ভাগ না কিন্তু, পাঠ প্রধান স্কেলের পাঠ। কি বলছি? প্রধান স্কেলের পাঠ, যেটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, এবং আরেকটা হচ্ছে কি ভাইয়া, এই যে ভিটা হচ্ছে কিন্তু তোমার ভার্নিয়ার সমপাতন। কি ভার্নিয়ার সমপাতন। এখন তোমরা বলবা যে ভাইয়া এত সূত্র কিভাবে মুখস্থ করবো, একটু টেকনিক শিখাই দেন। টেকনিক শিখাচ্ছি। আমি বলছি স্লাইড ক্যালিপাসের মেইন যে সূত্রটা ছিল, যে স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিসের যোগফল, রাইট? ভার্নিয়ার ধ্রুবকে দুইটা সূত্র পড়ছি, দুইটার ক্ষেত্রেও কিন্তু স্লাইড ক্যালিপাসের দুইটা জিনিস ছিল, প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল। ঠিক সেম ভাবে এখানেও যে দুইটা সূত্র লিখছি, সেম। তুমি দেখো এই এমটা কি, এই এমটা হচ্ছে প্রধান স্কেল। আমরা জানি এই ক্যালিপাসের ভিতরে দুইটা স্কেল আছে, তাহলে এম যদি হয় প্রধান স্কেল, তাহলে ভি ইন্টু ভিসি একসাথে আছে, তার মানে এই দুইটাই হবে ভার্নিয়ার স্কেল। কথা সত্য নাকি মিথ্যা? কথায় লজিক আছে কিনা? আছে। কথায় লজিক আছে। তার মানে এই জন্য এম হচ্ছে কিন্তু প্রধান স্কেলের পার্ট, গেল প্রধান স্কেল, আর ভি ইন্টু ভিসি যেহেতু একসাথে আছে, তার মানে দুটোটাই হবে কিন্তু ভার্নিয়ার স্কেল। তাহলে ভিটা হয়েছে কি ভার্নিয়ার সমপতন, আর ভিসিটা কি ভার্নিয়ার ধ্রুবক। দেখছো তুমি বিষয়টা, তুমি বোঝো এটা কি ভার্নিয়ার, ভাইয়া কি ভার্নিয়ার ধ্রুবক। দেখো কতটা ইজি বানাই দিলাম। এখন এই এম কি, ভি কি, ভিসি কি, এস কি, এক্স কি, অসুবিধা আছে যদি তোমার একেবারে মনেই না থাকে, ধরো মনে নাই থাকতে পারে, তুমি একটা জিনিস মাথায় রাখবা যে রিফাত ভাইয়া শিখাইছিল যে মেইন যে স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা স্কেল আছে, প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল। তার এই জিনিসটা আমাদেরকে শিখাই দিছিল যে স্কেলের ক্ষেত্রে, মানে হচ্ছে সূত্রের ক্ষেত্রেও সেটা হয়তো পারে তোমার ভার্নিয়ার ধ্রুবকের সূত্র বা দৈর্ঘ্যের সূত্র বা ব্যাসের সূত্র, যাই হোক না কেন, সেখানেও কিন্তু এই দুইটা স্কেলেরই যোগফল আসবে, বা এই দুইটা স্কেলেরই কিন্তু আসবে, দুইটা স্কেল নিয়েই কিন্তু কথা বলবে। একটা যদি প্রধান স্কেল হয় আর একটা ভার্নিয়ার স্কেল। এই জিনিসটা যদি তোমার মাথায় বা মগজে আনতে পারো, তাহলে কিন্তু ভাইয়া তোমার অনায়াসে সূত্র অটোমেটিকলি তোমার মাথায় ঢুকে যাবে। এতটুকু পানি আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছো। খেলা শেষ হয় নাই, খেলা তো সামনে। তো আমরা কিন্তু ম্যাথ আমরা এটা করবো। দেখো এই ম্যাথটা দেখো, স্লাইড ক্যালিপাসের তোমার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আছে কিন্তু এত। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? বিসি দ্বারা প্রকাশ করে। উক্ত স্লাইড ক্যালিপাস দ্বারা তোমার হচ্ছে কিন্তু গোলকের হবে, এটা গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট, ভাইয়া প্রধান স্কেলের পার্টকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করে, এই যে এটা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে। ভার্নিয়ার সমপাতন যেটাকে আমরা কিন্তু জানি ভি দ্বারা প্রকাশ করে, ভাইয়া কি দ্বারা প্রকাশ করে? ভি দ্বারা। আমরা কিন্তু শিখছি না ভার্নিয়ার সমপাতন? হ্যাঁ। এরপর তুমি দেখো, এরপর একটু খেয়াল করো, পরে দেখো পাওয়া গেল। এখন বলছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তুমি বলবা যে ভাইয়া এখানে স্পষ্ট লেখা, তোমার দেখতে হবে কোশ্চেনে স্লাইড ক্যালিপাস আছে নাকি তোমার স্ক্রু গজ আছে, এটা ভালো করে তোমার লক্ষ্য করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে স্লাইড ক্যালিপাস কিন্তু বলা আছে, তার মানে শিওর ওই স্লাইড ক্যালিপাস। তুমি চোখটা বন্ধ করবা, চিত্রটা ভাইসে উঠছে না? আচ্ছা, ওই স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা জিনিস আছে, প্রধান স্কেল আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল। কি চোখের সামনে বাসতেছে না? তাহলে খেলা হবে
ওই দুইটা জিনিস নিয়ে। আচ্ছা, তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, আমরা তো কোনো ব্যাসার্ধর সূত্র পড়ি নাই, পড়ছি আমরা ব্যাসের সূত্র পড়ছি, যেই ব্যাসের সূত্রটা হচ্ছে কি ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। শোনো, আমি তোমাদেরকে সবসময় কিন্তু ভাইয়া বলি পদার্থবিজ্ঞানে অঙ্ক করার আগে একটু ঠান্ডা মাথায় আগে খসড়া করতে হবে। খসড়া বোঝো, বিষয়টা হচ্ছে এরকম, আমরা অনেক সময় তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি মারামারি লাগে বা ঝগড়া লাগে, যদি তোমার কারো প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, তোমরা কি করো, স্কুলের অথবা মাদ্রাসার চিপায় নিয়ে ধোলাই দাও না? আবার জুনিয়রদের অনেক সময় ধোলাই দাও না চিপায় নিয়া? তো বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু তোমার একটু চিপায় নিতে হবে। চিপায় নিয়া ঠান্ডা মাথায় তুমি চিন্তা করবা যে না, এই অঙ্কটা করার জন্য আমার কি কি লাগে। যেমন সাপোজ তুমি চিন্তা করো যে একটা ঘর তৈরি করার আগে, সাপোজ তুমি ভাবো একটা ঘর যদি তুমি তৈরি করতে চাও, তাহলে ওই ঘরটা যদি তুমি দালানের উঠাইতে চাও, তাহলে অবশ্যই তোমার কি কি জোগাড় করতে হবে, আগে তোমার টাকা জোগাড় করতে হবে, মেইন এসে কিন্তু টাকা। তারপর তোমার বালু, সিমেন্ট, রড, মিস্ত্রি, এ টু জেড এগুলো কিন্তু তোমার জোগাড় করে তোমার আগে ক্যালকুলেশন করতে হবে যে না, যেই ঘরটা তুমি উঠাইতে চাচ্ছ এত লাখ টাকা লাগবে, তোমার কাছে টাকা আছে কিনা বা টাকার কোনো সোর্স আছে কিনা, এটা আগে চিন্তা কইরা তারপর তোমার মাঠে নামতে হবে। বিষয়টা কিন্তু এরকমই ঠিক সেম ভাবে ফিজিক্সের প্রত্যেকটা ম্যাথ করার আগে আগে তোমার কি করতে হবে, ওই যে চিপায় নিয়া একটু চিন্তা ভাবনা করতে হবে, ধোলাই করতে হবে। তুমি চিন্তা করো, এই জিনিসটা কিন্তু আমি সম্পূর্ণ চিপায় নিছি। আমি জানি আমাকে ব্যাসার্ধ বের করতে বলছে, কিন্তু আমি সূত্র শিখছি ব্যাসের সূত্র। এখন এই অঙ্কটা করার জন্য আমার এম এর মান লাগবে আছে কি নাই, এটা তোমার দেখতে হবে। ভি এর মান লাগবে আছে কি নাই, না থাকলে আবার অন্য সিস্টেমে বের করতে হবে। বিসির মান আছে কি নাই, এটা তোমার দেখতে হবে। এম এর মান, ফার্স্ট অফ অল এম এর মান আছে কিনা তুমি দেখতে পারতেছো, এই যে এম এর মান আছে, ওয়াও, তাহলে এটা আছে। দেখো বি এর মানটা দেওয়া আছে কিনা, বি মানে কি ভার্নিয়ার সমপতন, এই যে দেখো এটাও দেওয়া আছে। বিসির মান দেওয়া আছে কিনা, এই যে ভার্নিয়ার ধ্রুবক, এটাও মান কিন্তু দেওয়া আছে, ওয়াও। তাহলে আমরা কিন্তু ঠান্ডা মাথায় এটা করার জন্য দেখবা এখানে অথবা দেওয়া আছে কি এম এর মানটা কি, যেটা হচ্ছে কিন্তু প্রধান স্কেলের পার্ট 12.2 সেন্টিমিটার। একটু প্র্যাকটিস করো, তোমার জন্য বেটার হবে, কারণ এগুলো এমসিকিউতে আসে। তাহলে ভি এর মান আছে কিন্তু ভাইয়া শুধু 5, ভিসির যে মানটা আছে, ভিসির মানটা আছে কিন্তু 0.01 সেন্টিমিটার। যেহেতু সবই সেন্টিমিটার আছে, তাহলে এত টেনশন করার কিছু নাই। আমরা জানি ব্যাসের সূত্র, ঠিক আছে? এটা কি ভাইয়া ব্যাসের সূত্র কি হবে, ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম এর মান আছে কিন্তু 12.2 প্লাস ভি এর মান আছে কিন্তু 5, এটার মান আছে 0.01। এখন তুমি হিসাব করো, যা নামবে এখানে নামবে কত ভাইয়া, একটু হিসাব করো তো, একটু ভাইয়া তুমি হিসাব করো। তাহলে হিসাব করলে তুমি দেখতে পারবা যে এখানে 5 ইন্টু 0.01 যা নামছে তার সাথে তুমি যোগ করবা 12.2, এখানে নামতেছে কিন্তু 12.25। এখন তোমাকে বের করতে বলছে কিন্তু ব্যাসার্ধ। তাহলে লেখো ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধকে কিন্তু ভাইয়া কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা। তুমি যদি এই ব্যাসটাকে 2 দ্বারা ভাগ করো তাহলেই তো তুমি ব্যাসার্ধ পেয়ে যাও। তাহলে 12.25কে তুমি 2 দ্বারা ভাগ করবা, এটাকে তুমি 2 দ্বারা ভাগ করবা, 6.125 আসবে। এটাই আমাদের অ্যান্সার। পানি ভাইয়া, জাস্ট পানি কিনা একটু আমাকে কমেন্টে জানো, পানি কিনা। ক্লিয়ার? এতটুকু বুঝছো তুমি? আচ্ছা, যদি পানি হয় নেক্সট দেখো, এটা একটু আমরা দেখি। এই একটা ম্যাথ স্লাইড ক্যালিপাস দ্বারা, তোমরা বলবো এত ম্যাথ করে লাভ কি, তোমার শর্ট প্রশ্ন আছে, তোমার সৃজনশীল আছে, তোমার এমসিকিউ আছে, এগুলোই থাকবে, এগুলোই কিন্তু ভাইয়া তোমার দিতে হবে। এমসিকিউতে বিশেষ করে এমসিকিউতে বেশি থাকবে। স্লাইড ক্যালিপাস দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট, যেটাকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করে। একটা দণ্ডের দৈর্ঘ্য আছে এত, তার মানে আমরা জানি দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে, এল, ক্যাপিটাল এল। তাহলে যন্ত্রটি ভার্নিয়ারের ভাগ সংখ্যা, আমরা জানি ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, তাই না? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, এই যে ক্ষুদ্রতম 1 ভাগের মান যেটা হচ্ছে এস এর মান, মনে পড়ে কিনা? ওই যে ভার্নিয়ার ধ্রুবকের 2টা সূত্র ছিল, এস ইকুয়াল টু তোমার কি ছিল, সরি, বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স, আর একটা হচ্ছে কিন্তু এস বাই এন। তাহলে দেখো এটা কি হবে ভাইয়া, এস এর মান। তোমাকে ভার্নিয়ার সমপতন চাইছে, বের করতে বলছে, মানে ভি এর মান। এখন পুরো ম্যাথটা করার আগে একটু চিপায় নাও, চিপায় নিয়ে একটু ভাবনা চিন্তা করো যে ভাইয়া এই ম্যাথটা তুমি কিভাবে করবা। তোমার টার্গেট কিন্তু ভার্নিয়ার সমপতন, ভি এর মান। এখন বলো তো ভার্নিয়ার সমপতন কোন সূত্রে থাকে স্লাইড ক্যালিপাসের? আমরা কিন্তু জানি, যেহেতু এখানে স্পষ্ট লেখা দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্যের যে সূত্রটা এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। সহজ কথা, তুমি যদি ভার্নিয়ার সমপতন ভি এর মান বের করতে চাও, তোমার এই সূত্র লিখতে হবে, মাস্ট লেখা লাগবে। তাহলে ভি এর মানটা যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় পাবো, তোমার এল এর মান লাগবে, তুমি কি জানো? তোমার এল এর মান লাগবে, তুমি কি জানো? ইয়েস, আমি জানি। তোমার এম এর মান লাগবে, তুমি কি এম এর মান জানো? ইয়েস, তুমি জানো। তোমার বিসির মান লাগবে, তুমি কি জানো ভাইয়া? বিসির মান কি দেওয়া আছে? নাই। তার মানে তোমার এখন বিসির মানটা আগে বের করতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট।
দিস ইজ দ্য পয়েন্ট ভাইয়া। তোমার বিসির মানটা কিন্তু বের করতে হবে। এখন আসি, বিসি মানে কি? আমরা কিন্তু এগুলো চিপাই নিয়ে চিন্তা করতেছি। আমি আবারও বলতেছি, পদার্থবিজ্ঞান এবং গণিত বলো, এগুলোর ক্ষেত্রে সিস্টেম এইটাই, মানো আর না মানো। রিফাত ভাইয়া তোমাদেরকে শিখাই দিলাম, আমি তোমাকে শিখাই দিলাম। এরপর থেকে যে অঙ্ক তুমি করতে যাবা, তুমি যদি চিপাই নিয়ে এভাবে একটু ভাবনা চিন্তা করতে পারো, তোমার অঙ্ক কখনো কাটা যাবে না। তোমার গভীরতা, তোমার জ্ঞানের পরিধি আরো বাড়বে, তোমার চিন্তা চেতনা আরো বাড়বে। তুমি আমার কথা বিশ্বাস করো, একবার করে দেখো না। তুমি আগে যে অঙ্ক পারতা, আগে যেরকম অঙ্ক পারতা, যতটুকু কাঁচা ছিল অঙ্কের ভিতরে, তুমি আমি যে সিস্টেমে করাচ্ছি এই সিস্টেমে তুমি করে দেখো না, দেখো না যে তোমার আসলে কতটা, তোমার আসলে তুমি অঙ্ক কত যে ভালো পারবা, এটা তুমি আসলে নিজে বুঝতে পারবা। যে আগে যেরকম অঙ্ক পারতা, অঙ্কের ভিতরে যতটা দুর্বলতা ছিল অঙ্ক করতে গেলে, যে কোন সূত্র যে বসবে এটাই তুমি বুঝতে পারতা না। আমি যে সিস্টেমে করাচ্ছি এইভাবে তুমি একটু করো, দেখবা আস্তে 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 তোমার গণিতের প্রতি ভালোবাসা শুরু হয়ে যাবে এবং গণিত একেবারে ইজি লাগবে তোমার কাছে। দেখো, আমরা যদি বিসি বের করতে চাই, তুমি জানো বিসি বের করা দুইটা সূত্র, একটা হচ্ছে কিন্তু এস মাইনাস এক্স, আর একটা হচ্ছে কিন্তু এস বাই এন। এখন তুমি বলবা যে কোন সূত্র তুমি এই বিসি বের করার জন্য বসাবা। তুমি একটু তাকাও, ভার্নিয়ারের ভাগ সংখ্যা আছে, মানে এন এর মান দেওয়া আছে, তার মানে তোমার শিওর এটা বসাইতে হবে। এটা তুমি বসাইতে পারবা না। তার মানে আমরা সূত্র বসাবো ফাইনালি এইটা, কিন্তু এই সূত্র বসানোর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে আমাদের ভিসির মানটা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা এই সূত্র বসে ভি এর মানটা বের করতে পারবো। ওকে, তাহলে তুমি ম্যাথটা করো। তাহলে তুমি লেখবা কি, 3 নম্বরে লেখো এখানে, অথবা দেওয়া আছে তুমি যেটা লেখো। তাই এখানে আমাদের টার্গেট কিন্তু আগে এইটা। তাহলে দেখো ভাইয়া, এস এর মানটা কি দেওয়া আছে? এস মানে কি? ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার। অঙ্ক পাওয়ার পর এভাবে কিন্তু ছোট্ট করে একটু দেবা যে এটাকে এন দ্বারা প্রকাশ করে, এটাকে এস দ্বারা প্রকাশ করে, অন্ততপক্ষে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার ক্ষেত্রে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমার এলোমেলো হয়ে যাবে। 1 মিলিমিটার। এবার আসে কিন্তু তোমার এন এর মান, এন দ্বারা বোঝায় ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা আছে কিন্তু 20। আমি সবগুলা লিখি। এবার আমাদের লাগবে এল এর মান, এল এর মানটা আছে কিন্তু তোমার 4.2 সেন্টিমিটারে। এরপর তুমি দেখতে পাচ্ছ যে ভাইয়া এবার লাগবে হচ্ছে কিন্তু তোমার এম এর মান, এম এর মানটা দেওয়া আছে 4.2 সেন্টিমিটারে দেওয়া আছে। এরপরে আর কি, এই তো, আর তো আমাদের এখানে মোটামুটি কিছু নাই। আমাদের এখানে কিন্তু ভি এর মানটা চাইছে, এটা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু আমাদের ভাইয়া কি করতে হবে, বের করতে হবে। এখন তুমি ভাবো, তুমি ভাইয়া ভাবো, তাহলে তুমি ফার্স্টে কিন্তু লিখবা যে এখন কি লিখবা, তোমার প্রথম কাজ হয়েছে কিন্তু এই সূত্র বসানো, ভিসি ইকুয়াল টু এস বাই এন, ভিসি ইকুয়াল টু এস বাই এন। তুমি বলবা যে ভাইয়া এইখানে সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানে মিলিমিটার, এই মিলিমিটারটাকে সেন্টিমিটার নেওয়া লাগবে না? হ্যাঁ লাগবে, লাগবে, কিন্তু এখন না, এখন এই এস এর মানটা কত আছে? 1 মিলিমিটার না? 1 দিয়ে দাও। যখন তুমি এই ভার্নিয়ার ধ্রুবকের সূত্র বসাবা তখন কিন্তু মিলিমিটারটাকে সেন্টিমিটার নেওয়া যাবে না, এটা তুমি পরে নাও। এখন মিলিমিটার আছে, মিলিমিটারই কাজ করো। এন এর মান আছে কত ভাইয়া? 20, এই 20। তাহলে তুমি দেখো কত আসে। একের যদি তুমি তোমার হচ্ছে 1/20 দাও, দেখবা 0.05 মিলিমিটারে কিন্তু ভাইয়া তুমি পাচ্ছ। মিলিমিটার ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নেই, আমি এই জন্য কিন্তু এইভাবে লিখতেছি। তাহলে তুমি চিন্তা করো, তুমি যখন পরের সূত্র বসাবা প্রত্যেকটাই কিন্তু সেন্টিমিটারে, তাহলে তুমি কি মিলিমিটারে মান রাখতে পারবা? না, মিলিমিটার থেকে ভাইয়া তোমার কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। এবং এটা কনভার্ট করার জন্য এখন একটা টেকনিক শিখাই দেবো, যেই টেকনিকটা এখন পর্যন্ত তোমরা জানো না। এখন পর্যন্ত অনেকেই ভাইয়া তোমরা জানো না যেই টেকনিকটা, আজকে রিফাত ভাইয়া তোমাদেরকে শিখাই দেবে। ওকে, টেকনিকটা হচ্ছে কি, তুমি চিন্তা করো ভাইয়া, আমি যদি প্রশ্ন করি তুমি সেন্টিমিটার থেকে মিটারে তুমি নিতে পারবা? প্রশ্ন করলাম। আবার আমি বললাম ভাইয়া গ্রাম থেকে তুমি কি কেজিতে যাইতে পারবা? কোন সিস্টেমে তুমি যাবা? আবার আমি বললাম যে ভাইয়া মিলিমিটার থেকে তুমি কি সেন্টিমিটারে যাইতে পারবা? বলো তো। জাস্ট এই তিনটা দেখো, এই তিনটা তোমার টার্গেট হয়েছে কি সেন্টিমিটার থেকে। খেয়াল করো, তোমার ভাইয়া টার্গেট হচ্ছে কিন্তু সেন্টিমিটার থেকে তুমি মিটারে যাবা, আবার মিটার থেকে সেন্টিমিটার আসবা। গ্রাম থেকে ভাইয়া তুমি কেজিতে যাবা, আবার কেজি থেকে তুমি গ্রামে আসবা। মিলিমিটার থেকে ভাইয়া তুমি সেন্টিমিটারে যাবা, সেন্টিমিটার থেকে তুমি আবার মিলিমিটার আসবা। কোন সিস্টেমে তুমি এটা করবা বলো তো? একটা জিনিস মাথায় রাখবা, তুমি একটু নর্মালি বাস্তবে আসি। আমরা যদি বলি যে কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা কি করি, এটা তুমি ধরে নাও এই পাশে যারা আছে ওরা হচ্ছে কম, মানে ওদের পাওয়ার কম আর ওদের পাওয়ারটা সবচেয়ে বেশি। কারণ আমি নর্মালি যদি একটা ছোট্ট একটা পিচ্চিকেও যদি জিজ্ঞাসা করা হয় যে গ্রাম বেশি বোঝায় না কেজি বেশি বোঝায়, যদিও জেনে থাকে ও বলবে যে কেজি বেশি বোঝায়। সেন্টিমিটার বেশি বোঝায় না মিটার বেশি বোঝায়, মিটার বেশি বোঝায়। তার মানে ওরা হয়েছে বেশি, ওদেরকে আমি ধরবো কম। আমরা একটু নর্মালি ভাবি, বাস্তবে আমরা যদি কম থেকে ভাইয়া বেশির দিকে যেতে চাই আমরা কি করি জানো? আমরা কিন্তু গুণ করি।
ফর এক্সাম্পল আমি তোমাকে একটা অঙ্কের মাধ্যমে দেখাই। তোমার টেবিলের সামনে একটা কলম আছে, তাহলে একটা কলমের দাম যদি তোমার 5 টাকা হয়, তাহলে বলো তো 10টা কলমের দাম কত? ঠিক আনসার দিতে পারবা? বলো। একটা কলমের দাম ধরো ফর এক্সাম্পল 5 টাকা, একটি কলমের দাম 5 টাকা, তাহলে 10টি কলমের দাম কত? বলো। তুমি মুখে মুখে হিসাব করো, অঙ্কে বাদ দাও। একটার দাম যদি 5 টাকা হয়, এরকম 10টা যদি হয়, 5 10 কে 50, তুমি কি করছো? গুণ করছো। কারণ 5-এর লাগে, এই যে 5-এর লাগে যদি তুমি 10 গুণ করো, তাহলে তুমি 50 পাবা, অর্থাৎ 50 টাকা। এটা একটা অলৌকিক নিয়মের ম্যাথ। একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 10টা কলমের দাম 5 10 কে 50 টাকা, রাইট? আবার তুমি চিন্তা করো, একটা আপেলের দাম 5 টাকা, তাহলে 10টা আপেলের দাম কত? 50 টাকা। তুমি মুখে মুখে এভাবে হিসাব করবা না, এভাবেই তো হিসাব করবা। তুমি বাজারে গেলা, তুমি সাপোজ খাতা কিনতে গেলা, তুমি দেখলা যে তোমার হচ্ছে একটা একটা পেপারের দাম, সাপোজ একটা মোটা পেপারের দাম, তোমার A4 কাগজের দাম 2 টাকা, তাহলে 10টার দাম হইবে কত? তোমার 10টা লাগবে, তাহলে 10টার দাম হইবে কত? তো তুমি হিসাব করবা কি 10 দ্বিগুণে 20, 20 টিয়া। তুমি তো এইভাবেই হিসাব করবা, তুমি কিন্তু গুণ করছো। তার মানে আমরা যেটা বাস্তবে করি, বাস্তবে ভাইয়া যেটা করি, কম থেকে আমরা যদি বেশির দিকে যেতে চাই, তাহলে আমরা বাস্তবে কি করি ভাইয়া? গুণ করি। দিস ইজ দ্য পয়েন্ট, আমরা গুণ করি। দিস ইজ দ্য পয়েন্ট, আমরা কি করি? গুণ করি। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? উল্টাটা, তোমার ভাগ করতে হবে কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য। বুঝছো কিছু? কিছু বুঝছো? আচ্ছা বোঝো না, বাদ দাও। তাহলে তুমি আরেকটা হিসাব করো, আরেকটা হিসাব করো। আমি যদি বলি আমরা এখানে সাপোজ 10 জন আছি, তুমি সব আমরা 10 জন আছি, আমি তোমাকে বললাম একটা পেয়ার, আমি তোমাকে ভাগ করতে বললাম যে তুমি এই জিনিসটাকে ভাগ করে 10 জনকে সমানভাবে ভাগ করে দাও, তাহলে তুমি কি করবা? পেয়ারা একটা, লোক আছে 10 জন, তাহলে তোমার ভাগ করতে হইবে কয়টা? 10টা ভাগ কিন্তু করতে হবে ওই পেয়ারাটাকে, 10টা ভাগ কিন্তু করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে ভাইয়া, আমি সাপোজ তোমাকে বললাম যে 50 টাকায় পাওয়া যায় 10টা কলম, আমি তোমাকে বললাম 50 টাকায় পাওয়া যায় 10টা কলম, তাহলে 5 টাকায় কয়টা কলম পাওয়া যায়? বিষয়টা বোঝো নাই? আমি কি বলছি? আমি বলছি 50 টাকায় পাওয়া যায় তোমার 10টা কলম সাপোজ, তাহলে 5 টাকায় কয়টা কলম পাওয়া যায়? এটা কিভাবে তুমি বের করবা? তুমি এটা ঐকিক নিয়মের মা, তুমি বলবা যে ভাইয়া 50 টাকায় যদি 10টা কলম পাওয়া যায়, আমি আগে 1 টাকারটা বার করবো। 1 টাকা ক্ষেত্রে ভাগ হয়, 10 যাবে উপরে, 50 আসবে নিচে। আপনি বলছেন 5টা কলম, তাহলে 5 টাকার ক্ষেত্রে এই 5 কিন্তু উপরে গুণ হবে, তারপর এই 10, নিচে কিন্তু 50। আমরা একটু গুণ টুন করলে মোটামুটিভাবে আমাদের 1 আসবে, একটা কলম আমরা পাবো। তুমি এই জিনিসটা অঙ্কে না করে তুমি মুখে মুখে বা একটু চোখটা বুঝে একটু চিন্তা করো যে 50 টাকায় দিয়ে যদি আমি 10টা কলম পাই, একটার দাম তো 5টিয়াই, তাহলে তুমি কি করছো? তুমি কিন্তু শিওর, তুমি কিন্তু শিওর ভাইয়া, তুমি কিন্তু এখানে কি করছো? ভাগ করছো। এখানে কিন্তু ভাগ করছো। তুমি এই জিনিসটা হয়তো অনেকের কাছে খটকা লাগতে পারে, বাট এটা বাদ দাও। তুমি নর্মালি তুমি চিন্তা করো ওই যে জিনিসটা, যে একটা পেয়ারাকে তোমাকে 10 ভাগ করতে বললাম, তাহলে তোমার যদি বেশি থাকে, বেশি থাকে, যদি তোমার বেশি থেকে যদি তুমি কমের দিকে যেতে চাও, বেশি থেকে যদি তুমি কমের দিকে, যেমন তোমার 50 টাকা ছিল, সেখান থেকে আমি বললাম 5 টাকা, তাহলে তুমি বেশি থেকে কমের দিকে আসছো, এক্ষেত্রে কি করছো? ভাগ করছো। তাহলে মাথায় রাখবা, যদি ভাইয়া তুমি বেশি থেকে কমের দিকে যদি আসতে চাও, তুমি বেশি থেকে কমের দিকে যদি তুমি যাইতে চাও, তাহলে ভাইয়া তুমি কি করো? তাহলে কিন্তু ভাইয়া তুমি ভাগ করো, তুমি কিন্তু ভাগ করো, তাই না? আচ্ছা আমি এটা উল্টায় দিই, তাহলে ভালো হবে। ধরো এখানে কম থাকবে, আবার এখানে বেশি থাকবে, বাট তোমার টার্গেট বেশি থেকে তুমি কমের দিকে আসবা। তাহলে বেশি থেকে কমের দিকে আসলে তুমি কি করবা ভাইয়া? ভাগ করবে। এটা বাস্তবে, এটা বাস্তবে আমরা আমাদের রিয়াল লাইফে বাস্তবে আমরা এটা করে থাকি, যে কম থেকে যদি আমরা বেশি দিকে যাইতে চাই, একটা কলমের দাম 5 টাকা, 10টা কলমের দাম 5 10 কে 50, আমরা গুণ করি। বেশি থেকে যদি কমের দিকে আসতে চাই, 50টা কলম মানে হচ্ছে কিন্তু 50 টাকায় পাওয়া যায় তোমার 10টা কলম, তাহলে 5 টাকায় পাওয়া যাবে কি? একটা কলম। তাহলে বেশি থেকে কমের দিকে আসলে আমরা কি করি? ভাগ করি। এই ক্ষেত্রে সম্পূর্ণ টোটালি উল্টা। তোমার কম থেকে যদি তুমি বেশির দিকে যেতে চাও, আমরা বাস্তবে গুণ করি, কিন্তু এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? ভাগ করতে হবে। উল্টা, সম্পূর্ণ উল্টা ভাইয়া, সম্পূর্ণ উল্টা। তুমি যদি এই কম থেকে বেশির দিকে যেতে চাও, তাহলে তোমার কিন্তু কি করতে হবে? ভাগ করতে হবে। আবার তুমি যদি এই বেশি থেকে কমে আসতে চাও, তাহলে কিন্তু ভাইয়া তোমার, আমরা জানি যে বেশি থেকে আমি যদি কমের দিকে আসতে চাই, আমরা বাস্তবে কিন্তু ভাগ করি, কিন্তু এই ক্ষেত্রে তোমার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে তোমার কিন্তু এই জায়গাতে গুণ, তোমার কি করতে হবে? গুণ করতে হবে। এই উল্টা জিনিসটা মাথায় রাখতে পারবা না? বাস্তব জীবন এবং ম্যাথমেটিক্স, বাস্তব জীবন, আমি এই টেকনিকটা আমি তোমাদেরকে এবার শিখাই দিলাম। আমার ব্যাজে যারা আছে ওরা তো জানি, তো এই ছোট্ট ছোট্ট টেকনিক না শেখার কারণে কিন্তু তোমরা এখনো পিছায় আছো, এখনো ভাইয়া পিছিয়ে আছো।
রিফাত ভাইয়ের কাছ থেকে ছোট্ট ছোট্ট টেকনিক তুমি কিন্তু শিখতে পারবা। তুমি সব কিছু তোমার বইয়ের সব কিছুই কভার হবে, বাট এক্সট্রা তুমি টেকনিকগুলো কিন্তু শিখতে পারবা। তাহলে এখন বাস্তবে আসি। এখন আমরা তাহলে দেখো, ধরো আমি যদি বলি আমরা কিন্তু জানি 1 মিটারে 100 সেন্টিমিটার সাপোজ, আবার 1 কেজিতে 1000 কিন্তু গ্রাম, তাই না? তাহলে তোমাকে আমি যদি বলি যে ভাইয়া মিটার থেকে তুমি সেন্টিমিটারে যাও, ধরো 10 মিটার, আমি বললাম যে 10 মিটার সমান সমান কত সেন্টিমিটার, আমি প্রশ্ন করলাম, তাহলে তুমি কি করবা? 10 মিটার থেকে সেন্টিমিটার, তোমার আগে চিন্তা করতে হবে মিটার বেশি না সেন্টিমিটার বেশি বোঝায়? মিটার বেশি বিষয়। তাহলে এটা বেশি এটা কম, তাহলে বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে চিন্তা করি, বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য আমরা ভাগ করি, তাহলে এক্ষেত্রে উল্টা গুণ করতে হবে। তাহলে এই 10 মিটার থেকে যদি তুমি সেন্টিমিটারে যাইতে চাও, তাহলে 10-এর সাথে তোমার 100 গুণ দিতে হবে। ওকে, তার মানে 1000 সেন্টিমিটার হয়েছে, কারণ আমরা জানি 1 মিটার 100 সেন্টিমিটার। দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, এবার আসি দেখো কেজির ক্ষেত্রে। আমি বললাম 10 কেজিতে তোমার কত গ্রাম, সাপোজ তোমার আগে চিন্তা করতে হবে কেজি বেশি বোঝায় না গ্রাম বেশি বোঝায়। চোখটা বন্ধ করো, যে কেজি বেশি বোঝায়, তার মানে এটা বেশি এটা কম। বেশি থেকে কমের দিকে আসার জন্য আমরা বাস্তবে কি করি? বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য আমরা ভাগ করি, ঠান্ডা মাথায় কিন্তু আমরা ভাগ করি। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে উল্টা, তাহলে গুণ করতে হবে। তাহলে আমরা জানি 1 কেজিতে 1000, তাহলে 10 কেজিতে 10 ইন্টু হবে তোমার 1000 গ্রাম, তার মানে আমাদের এখানে মোটামুটি 10,000 গ্রাম আমরা পাবো। ক্লিয়ার ভাইয়া? ডাউট ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে কিন্তু পরে নেক্সট পরে হচ্ছে কি, ধরো আমি বললাম 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার। চোখটা বন্ধ করো, তুমি বুঝবা আগে সেন্টিমিটার বেশি বোঝায় না মিটার বেশি বোঝায়। চোখটা যদি বন্ধ করো, মিটার বেশি বোঝায়, তার মানে সেন্টিমিটার কম, তাহলে এটা কম এটা বেশি, তাহলে কম থেকে বেশি। একটু চোখটা বন্ধ করো, আবার কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা কি করি? গুণ করি। এক্ষেত্রে উল্টা ভাগ করতে হবে। তার মানে এই 10কে তোমার 100 দ্বারা ঠান্ডা মাথায় তুমি ভাগ দিবা, তাহলে তুমি যে রেজাল্টটা পাবা ওটা মিটারে পাবা। ক্লিয়ার? এরপরও যদি অসুবিধা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা। তারপর আমি চাই আমার এভরি স্টুডেন্ট, আমাকে যারা ভালোবাসো, আমার ক্লাস যারা দেখো, আমার ব্যাচে যারা আছো, আবার যদি কোনো অসুবিধা থাকে ব্যাক করে দেখে আসবা, তাহলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি এটা একটু ভাগ করো, 10 ভাগ হয়েছে কিন্তু 100, তোমার কত আসবে? 0.1 মিটার। দিস ইজ দ্য পয়েন্ট। আমি বললাম ধরো 10 গ্রাম থেকে তুমি কেজিতে নাও, তাহলে একটু ঠান্ডা মাথা চিন্তা করো, গ্রাম থেকে কেজি, কে বেশি? কেজি বেশি, তার মানে কম থেকে বেশির দিকে তোমার যেতে হবে মানে কি ওটা বের করতে হবে। তার মানে কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে গুণ করি, এক্ষেত্রে উল্টা ভাগ করতে হবে। তাহলে 10কে তুমি 1000 দ্বারা ভাগ দিবা। ডাউট ক্লিয়ার? তাহলে কত কেজি দেখো তো, 10 ভাগ হয়েছে কিন্তু তোমার 1000, 0.01 কেজি। ওকে, এবার আমরা একটু মিলিমিটারের হিসাবটা কিন্তু করি। ধরো সাপোজ আমি বললাম 10 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার। আমি তোমাকে বললাম, তুমি ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করবা। মিলিমিটার বেশি বুঝায় না সেন্টিমিটার বেশি বুঝায়, তার মানে এটা বেশি এটা কম। তাহলে কম থেকে আমাকে বেশির দিকে যেতে বলছে, কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে কি করি ভাইয়া? গুণ করি। এক্ষেত্রে উল্টা তোমার কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে এই 10কে তুমি কত দ্বারা ভাগ দিবা? দিস ইজ দ্য পয়েন্ট। 10কে তুমি কত দ্বারা ভাগ দিবা মিলিমিটারের ক্ষেত্রে? তোমাকে আমি স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে শিখাইছি। তুমি যদি তোমার স্কেলটার দিকেও তাকাও, তাহলে কিন্তু তুমি দেখতে পারবা এখানে সেন্টিমিটারের এই এক একটা ভাগে ভিতরে কয়টা আছে দাগ আছে, মিলিমিটার কয়টা আছে? 10টা না? 10টা দাগ আছে না? এই জন্য তোমার 10 দ্বারা ভাগ দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? 10 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে তুমি যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে অর্থাৎ কম থেকে বেশি দিকে যেতে চাও, তাহলে তুমি 10 দ্বারা ভাগ দিবা। তাহলে ভাগ করলে 1 সেন্টিমিটার। ওকে, আমি তোমাকে বললাম ধরো 10 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিলিমিটার। একটু চোখটা বন্ধ করো, সেন্টিমিটার বেশি বুঝায় না মিলিমিটার বেশি বুঝায়? সেন্টিমিটার। তাহলে বেশি থেকে কমের দিকে যেতে হবে। আমরা বাস্তবে বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য ভাগ করি, এক্ষেত্রে উল্টা। তোমার কি করতে হবে ভাইয়া? বলো? এখানে তোমার গুণ করতে হবে। তাহলে 10-এর সাথে তুমি কত গুণ করবা? তুমি যদি তোমার স্কেলটার দিকে তাকাও, সেন্টিমিটারের ভিতরে কিন্তু 10টা দাগ আছে, তার মানে 10 দ্বারা তুমি গুণ করবা। 10-10কে 100 মিলিমিটার। পানি কিনা এই টেকনিকটা, পানি কিনা এটা হচ্ছে কিন্তু ভাইয়া টেকনিক। পুরো টেকনিক আমি তোমাদেরকে শিখাই দিলাম। টেকনিক, এই টেকনিকটা এর আগে কি তোমরা শিখছো? কমেন্টে জানাইও। এইবারে শিখে নাও। এখন তুমি যখন যেখানে যেই ম্যাথ করতে যাবা, তখনই দেখবা কতটা ইজি লাগে তোমার কাছে। ওকে, এই টেকনিকটা ভাইয়া তুমি বলো, এখন বলবা, কমেন্ট করবা যে ভাইয়া পানি কিনা, পুরো পানি কিনা। আমি কমেন্ট চাই ভাইয়া পানি কিনা। মাথায় থাকবে, একেবারে মাথায় থাকবে ভাইয়া, মাথায় গেঁথে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এগুলোর স্লাইড আমি দিয়ে দিব, প্যারা নেওয়ার কিছু নাই। কমেন্ট সেকশনটা কিন্তু তোমরা এই পুরো স্লাইড পেয়ে যাবা, পুরো ক্লাসের স্লাইড পেয়ে যাবা।
ওকে, আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা ডান। এরপরে আসি কিন্তু ভাইয়া, নেক্সটে আসি, আমরা জানি কোথায় ছিলাম, আমরা একটা ম্যাথ করতেছিলাম। এইখানে দেখো আমাদের মিলিমিটার থেকে, যেহেতু সবগুলো সেন্টিমিটার আছে, আমাদের এখন সেন্টিমিটারে নিতে হবে। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার, মিলিমিটার কম সেন্টিমিটার বেশি, কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য আমরা বাস্তবে গুণ করি, এক্ষেত্রে উল্টা ভাগ দিতে হবে। তার মানে 0.05কে তুমি ভাগ দিবা কত দ্বারা? তুমি জানো স্কেলটা, তোমার হাতে যে স্কেলটা আছে, তুমি সেন্টিমিটার ঘরে দেখবা 10টা দাগ আছে, তার মানে 10 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 10 দ্বারা ভাগ দাও, যে 0.05কে ভাগ দিব 10 দ্বারা, তাহলে তোমার এখানে কত আসে ভাইয়া? তোমার এখানে মোটামুটিভাবে ধরো হচ্ছে কিন্তু 0.005 এত সেন্টিমিটারের মতো আসবে। তোমরা একটু নিচে নিচে লেখো ভাইয়া, আমার জায়গা নেই। ডান, আমরা তাহলে বিসির মান পাইছি। এখন আমাদের মেইন যে জিনিসটা, এখন তুমি লিখবা আমরা জানি। তোমরা ভাইয়া নিচে নিচে লেখো ম্যাথটা করার জন্য। আমরা জানি কি? আমরা জানি যেহেতু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে L = m + v × vc। তাহলে বা তুমি L এর মানটা জানো 4.2, তুমি m এর মানটা জানো 4.2। আচ্ছা, এই দুইটা কি সেম? সেম। আচ্ছা, প্লাস v × v এর মানটা তুমি জানো না, ইন্টু ভিসির মানটা কিন্তু ভাইয়া তুমি জানো 0.005 হবে। ওকে, এখন তুমি ভাইয়া যেটা করবা, এই পুরো জিনিসটা প্লাসে আছে, এই পাশে আনবা, এই পাশে আনো, অথবা তুমি একটা কাজ করো, এই পুরোটাকে এই পাশে আনবা আর এই পুরোটাকে ওই পাশে নিবা। এটাকে বলা হয় জায়গা জমি নিয়ে রদবদল। সাপোজ তোমার একজন ভাইকে বললা, এই তুই আমার জায়গায় আস, আজ থেকে তুই আমার জায়গায় থাকবি আর আমি তোর জায়গায় থাকবো, তখন কিন্তু তোমার কাপড় চোপড় যা আছে সবকিছু নিয়েই কিন্তু ওই জায়গায় যেতে হবে, আবার ওর যে কাপড় চোপড় আছে তোমার জায়গায় আসবে। বিষয়টা কিন্তু এরকম। তো এই যে যখন তুমি পুরো জায়গাটা নিয়ে রদবদল করবা, তখন কিন্তু এইভাবে হবে। তার মানে তখন কিন্তু সাইনের কিন্তু পরিবর্তন হবে না, কারণ সব কিছু নিয়েই তুমি কিন্তু এই পাশে ওই পাশে যাচ্ছ, = 4.2। তাহলে বা তুমি v × এটা তুমি রাইখা দাও, v × 0.005 = এই যে প্লাস, এটার আগে কিছু না, মানে প্লাস, ওই পাশে গেলে কিন্তু মাইনাস 4.2 - 4.2। ওকে, আচ্ছা আমাদের এখানে ভাইয়া এখানে রেজাল্টটা কি আসবে? আমার তো এখানে একটু সন্দেহ লাগতেছে। আই হোপ এখানে দৈর্ঘ্যটা 25 হবে, সম্ভবত 25 হবে ভাইয়া, বুঝছো? তাহলে 25 হবে। তাহলে ওই পাশে গেলে কিন্তু তোমার কিন্তু মানটা কি আসবে? মানটা কিন্তু তোমার 25-এ আসবে। মানটা কিন্তু এই যে 25-এ আসবে। আচ্ছা, তাহলে বা তুমি ভিটাকে রাইখা দাও, গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তুমি 4.25কে বিয়োগ করবা 4.2 দ্বারা, তাহলে তোমার পাবা কিন্তু 0.05। এটাকে ভাগ দিবা এইটা দ্বারা 0.005, তাহলে এটাকে তুমি ভাগ দিবা 0.005, তোমার আসবে কিন্তু রেজাল্ট আসবে 10। এটাই আমাদের অ্যান্সার। পানি পানি কিনা বলো আমাকে একটু কমেন্টে জানাও। আমার ক্লাস কি চলতেছে ভাইয়া? চলতেছে ভাইয়া, পানি পানি ভাইয়া বলো। তাহলে এই কিন্তু আমাদের ম্যাথমেটিক্স কিন্তু গেল স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাস কিন্তু আমাদের ভাইয়া ডান। এরপর আসে কিন্তু শেষ আমাদের টাইপ 1 কিন্তু ডান। টাইপ 1 এর ম্যাথ কিন্তু আমরা শিখছি। এখন তুমি বলো, তুমি জাস্ট ভাইয়াকে বলবা টাইপ 1টা পানি পানি। আচ্ছা, খেলা তো কেবল শুরু। টাইপ নাম্বার 2 ভাইয়া, টাইপ 2তে আসি। তাহলে টাইপ 2তে আমরা কি শিখবো? স্ক্রু গাছ ভাইয়া, এটার নাম কি? স্ক্রু গাছ। স্ক্রু গাছ, এটার নামটা কি ভাইয়া? স্ক্রু গাছ। তোমরা যদি স্ক্রু গাছের দিকে তাকাও, কিছু পয়েন্ট আছে। দেখো স্ক্রু গাছের ক্ষেত্রে এখানে একটা অংশ আছে, এই যে দেখো টুপির মতো, এটা দেখতে আসলে টুপির মতো, এই জন্য আমরা বলবো এটা কি টুপি। এই যে টুপি। এখন তুমি বলবা ভাইয়া স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা অংশ ছিল, প্রধান স্কেল ছিল, ভার্নিয়ার স্কেল ছিল। তাহলে এটার ভিতরে কয়টা অংশ? এটার ভিতরে সেম দুইটা অংশ। একটা হবে কি জানো? এই যে দেখো এখানে কিন্তু একটা স্কেলের মতো দেখতে পারতেছো, অনেক ছোট ছোট দাগ দেওয়া, তাই না? ভালো করে দেখো, আমি একটু দেখাই তোমাদেরকে, জিনিসটা একটু তোমাকে দেখাই। এই যে দেখো এইখানে কিন্তু ছোট্ট ছোট্ট ছোট ছোট দাগ দেওয়া আছে। এই যে দেখো দাগগুলো, এই যে দাগগুলো দেখতে পারতেছো, এই যে দাগগুলো, এটাকে বলা হয় ভাইয়া রৈখিক স্কেল। আবার এখানে দেখো এটা বৃত্তের মতো, হয়তো বা বৃত্তের মতো দেখাচ্ছে না, বাট এটা কিন্তু একটা বৃত্তের মতো। এখানে 5, 0, এখানে কিন্তু মান আছে। এটাকে বলা হয় তোমার বৃত্তাকার। এখানে যে স্কেলটা আছে এটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। তাহলে এখানেও দুইটা স্কেল আছে, এই তোমার স্লাইড মানে সরি স্ক্রু গাজ। স্ক্রু গাজে কিন্তু ভাইয়া তোমার কি আছে? দুই ধরনের কিন্তু স্কেল আছে। আমার কথা ভাইয়া ক্লিয়ার? এতটুকু বুঝছো? আচ্ছা, আমরা সহজে শিখবো। তুমি যদি ওইটা শিখে থাকো, এটা কিন্তু আরো পানির মতো তোমার কাছে সহজ লাগবে। আচ্ছা, আমি একটু জুম আউট করি, দেখো। তাহলে ভাইয়া একটু আমরা তাকাই, ভালো করে লক্ষ্য করি। তাহলে এখানে এই স্ক্রু গজ, এটার নাম হচ্ছে কিন্তু ভাইয়া দেখো স্ক্রু গজ, এটার নাম হচ্ছে কি? স্ক্রু গজ। তাহলে স্ক্রু গজের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব। তো স্ক্রু গজের ক্ষেত্রেও দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কিন্তু রৈখিক স্কেল, এটাকে আমরা বলবো রৈখিক স্কেল, একেবারে ওই যে স্লাইড ক্যালিপাসের মতো। আর এটা নাম দিব আমরা বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল, আর কিছু লাগবে না। শোনো, একটা জিনিস মাথায় রাখবা, এইখানে যে টুপির মতো তুমি যেটা গোল্লা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আসলে কিন্তু ঘুরানো হয়। যখন এটাকে ঘুরায় তখন কিন্তু এই জিনিসটা ভিতরের দিকে প্রবেশ করে।
এই জন্য এটার নাম হয়েছে কিন্তু পিচ। আমি পড়াচ্ছি পিচ, মনে রাখতে হবে পিচ। ওকে, আচ্ছা তাহলে দেখো একটু খেয়াল করো। তো আমরা কিন্তু স্ক্রু গজের ক্ষেত্রে আমি এখন লিখতে পারি ওই আগেরটার মতো, যে স্ক্রু গজে কিন্তু আমি লিখতে পারি যে স্ক্রু গজের ভিতরে দুই রকমের স্কেল আছে। তাহলে আমি স্ক্রু গজ সমান লিখতে পারি রৈখিক স্কেল, রৈখিক স্কেল প্লাস বৃত্তাকার স্কেল। লিখতে পারি কিনা বলো? এটা তো সিম্পল, এটা তো আহামরি এখানে কিছু নাই। কারণ এটার ভিতরে দুই রকমের স্কেল আছে। আমার যদি স্লাইড ক্যালিপাসের ভিতরে যদি দুই রকমের স্কেল থাকে, আমি লিখতে পারি না স্লাইড ক্যালিপাস ইকুয়াল টু তোমার হচ্ছে কিন্তু কি ছিল বলো তো? তোমার হচ্ছে প্রধান স্কেল প্লাস আছে কিন্তু ভার্নিয়ার স্কেল। ঠিক সেম ভাবে স্ক্রু গজের ক্ষেত্রে আমি লিখতে পারি না রৈখিক স্কেল প্লাস হচ্ছে বৃত্তাকার স্কেল। আমার কি কেউ মারবে? আমাকে কেউ বলতে পারবে যে তোর এটা ভুল হয়েছে? কারো কিন্তু ক্ষমতা নাই, কারণ আমি লজিক ছাড়া কোনো কাজ করি নাই, লজিক দিয়ে কিন্তু কাজ করছি। এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু একটা সূত্র, মাথায় রাখবা। এই সূত্র দিয়ে কিন্তু এমসিকিউ আসে, দেখাবো অনেক। আচ্ছা তাহলে এখন তুমি খেয়াল করো ভাইয়া, তাহলে স্ক্রু গজের ক্ষেত্রে এই দুইটা জিনিস। এখন আমাদের এখান থেকে এই যে টুপিটাকে যে বললাম না, যদি তুমি ঘুরাও এক্ষেত্রে তুমি কি পাবা? পিস পাবা। এটার নামটা হচ্ছে কিন্তু ভাইয়া পিস, পিস পিস পিস। এই পিসটাকে একটু মাথায় রাখতে হবে, পিস ভাইয়া, পিস। ওই যে তোমার স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে কিন্তু ছিল ভার্নিয়ার ধ্রুবক, মনে আছে? এক্ষেত্রে মাথায় রাখবা পিস। যে পিস মানে কি? টুপিটাকে ঘুরালে স্কেলটা যতটুকু প্রবেশ করে, আমি একটু সহজে বলি যে টুপিটাকে তুমি যদি টুপিটাকে, এটা অনেক সময় তোমার সৃজনশীলের ক নাম্বার দিয়ে দেয়, তাহলে টুপিটাকে ঘুরালে ভাইয়া, টুপিটাকে যদি তুমি ঘুরাও তাহলে ভিতরের দিকে যতটুকু প্রবেশ করে, ভিতরের দিকে শর্টকাটে শিখো, যতটুকু প্রবেশ করে, যতটুকু প্রবেশ করে তাকে আমরা কি বলতে পারি? তাকে পিচ বলা হয়। তাকে ভাইয়া পিচ বলা হয়। এই জিনিসটা টানা মুখস্থ রাখবা, টানা মুখস্থ রাখবা। তুমি যদি এই টুপিটাকে ঘুরাও তাহলে যতটুকু ভিতরের দিকে প্রবেশ করবে এটাকে আমরা বলবো ভাইয়া পিচ। এখন শোনো, মানে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে আমরা ভার্নিয়ার ধ্রুবক পড়ছি বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স ছিল, বিসি ইকুয়াল টু এস বাই এন ছিল। তাহলে এটার ক্ষেত্রে ভাইয়া কি বলো তো? এইটার ক্ষেত্রে আসলে কি হবে? এটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া হবে যে ভাইয়া লঘিষ্ঠ গণন অথবা ন্যূনাঙ্ক। কি বলেছে? এটার ক্ষেত্রে হবে লঘিষ্ঠ গণন, অথবা তুমি এই জিনিসটাকে বলতে পারো ভাইয়া ন্যূনাঙ্ক। কি? ন্যূনাঙ্ক। লঘিষ্ঠ গণন অথবা ন্যূনাঙ্ক, যেটাকে তোমার এলসি দ্বারা প্রকাশ করে। এলসি, এটার সূত্র একটা, সেটা হচ্ছে পি বাই এন, পি বাই এন, পি বাই এন, পি বাই এন। তাহলে পি মানে কি? এটা তুমি বুঝতেই পারতেছো যে পিচ, যেটাকে তুমি ঘুরাও। আর এন মানে তো ভাগ সংখ্যা, এটা তুমি আগেই শিখে আসছো, তাই না? আমি একটু শর্টকাটে লিখি, পি দ্বারা বোঝায় কিন্তু ভাইয়া তোমার পিচ, হ্যাঁ, আর এন দ্বারা বোঝায় ভাইয়া তোমার ভাগ সংখ্যা। এগুলো আমরা আগেই শিখে আসছি। এটা কিন্তু লঘিষ্ঠ গণন অথবা ন্যূনাঙ্ক। এমসিকিউ কিন্তু ভাইয়া থাকবে, এটা মাথায় রাখবা। এমসিকিউ কিন্তু ভাইয়া তোমার থাকবে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, যদি এতটুকু বুঝে থাকো, এই সূত্রটা টানা মুখস্থ করো তো, একটু মুখস্থ করো ভাইয়া। এলসি ইকুয়াল টু পি বাই এন, এলসি ইকুয়াল টু পি বাই এন। পি মানে পিস, এন মানে ভাগ সংখ্যা। তাহলে আমরা সাথে সাথে একটা ম্যাথ করি, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ম্যাথটা বলছে কি, যে স্ক্রু গজের, এই যে দেখো স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু আছে 100, তার মানে এটা কিন্তু এন এর মান দেওয়া আছে। পিস বলা আছে 1 মিলিমিটার, যে পিসটাকে আমরা জানি আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে যন্ত্রের ন্যূনাঙ্ক কত? তাহলে তুমি লিখবা কি, ঠান্ডা মাথায় লিখবা, এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে ভাগ সংখ্যা এন ইকুয়াল টু 100, আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া পিস, পি ইকুয়াল টু 1 মিলিমিটার। এখন তোমাকে ন্যূনাঙ্ক বের করতে বলছে। আমরা জানি এটাকে তুমি ন্যূনাঙ্ক বলতে পারো, অথবা ভাইয়া তুমি কি বলতে পারো বলো? অথবা তুমি এটাকে কি বলতে পারো? লঘিষ্ঠ গণন। তাহলে আমরা জানি কি, এলসি ইকুয়াল টু পি বাই এন। তাহলে পি এর মান হয়েছে কিন্তু 1, এন এর মান হয়েছে কিন্তু ভাইয়া তোমার 100। এখন তুমি ভাগ করো, ঠান্ডা মাথায় ভাগ করো, তাহলে তুমি কি পাবা? 1 ভাগ হয়েছে 100, তাহলে পাবা 0.01 এত মিলিমিটার। ওকে, কারণ যেহেতু মিলিমিটারই আছে এই জন্য। পানি ভাইয়া বলো, এতটুকু পানি পাটা দেখো রৈখিক স্কেলের পার্ট। আচ্ছা, এটা পারার জন্য আমাদের আরো কিছু জিনিস তোমার শিখতে হবে। তো আমাদের এটা গেল। এবার আমাদের এখন যে জিনিসটা শিখতে হবে, এই স্ক্রু গজের একটা ফাইনাল সূত্র আছে। স্ক্রু গজের একটা ফাইনাল সূত্র আছে, যেমন ওই যে তোমার হচ্ছে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে ফাইনাল সূত্র ছিল না দুইটা, দৈর্ঘ্য
কি জানি এল ইকাল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, আর একটা ব্যাস ডি ইকাল টু এম প্লাস ভিসি। ঠিক সেম ভাবে স্ক্রু গজের ক্ষেত্রে ফাইনাল সূত্র তো আমরা লিখছি রৈখিক স্কেল আর বৃত্তাকার স্কেল, কিন্তু এই জিনিসটাকে একটু আর একটু আপডেট করতে হবে। শোনো, তো মাথায় রাখবে এই জিনিসটা যে ভাইয়া ডি ইকাল টু, এখানে একটু খেয়াল করো, স্ক্রু গজের ক্ষেত্রে ভাইয়া মাথায় রাখবে ডি, এক্ষেত্রে তোমার কি দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা প্রকাশ করে। ডি ইকাল টু এল প্লাস সি ইন্টু এলসি, এই হচ্ছে কিন্তু সূত্র, এল প্লাস সি ইন্টু এলসি। তুমি বলবা যে ভাইয়া কোনটাকে কি বলা হয়, আই হোপ তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এই যে তোমার ডি যেটা আছে, এই ডিটাকে বলা হয় তোমার ব্যাস। এই যে দেখো এলসি যে জিনিসটা আছে, এটাকে বলতে পারি আমরা নুনাঙ্ক, আমরা কিন্তু বলতে পারি কি নুনাঙ্ক, অথবা আমরা কিন্তু বলতে পারি লঘিষ্ঠ গণন। কোশ্চেনে আমাদের যেটা দিবে সেটাই কিন্তু আমরা দিব, যেটাই বলুক না কেন। আর কি ভাইয়া বলো, এই যে সি দ্বারা কি বোঝায় বলো তো, সি মানে কি, যেমন ওই যে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে বি ছিল, বি মানে ভার্নিয়ার সমপতন ছিল, ঠিক আছে, তার মানে সি হইবে কি স্ক্রু গজের সমপতন, এটাও কিন্তু তোমার সমপতন হবে, কিন্তু এটা কিন্তু স্ক্রু গজটা যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তাকার স্কেলের সমপতন, এটা কি হবে বৃত্তাকার স্কেলের সমপতন, কি হবে বৃত্তাকার স্কেলের সমপতন। এই জিনিসটা মাথায় রাখবে, বৃত্তাকার স্কেলের সমপতন। ক্লিয়ার ভাইয়া? এতটুকু ভাইয়া ক্লিয়ার? বলো এতটুকু পানি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা বলো ভাইয়া এল কি, দেখো এই এল প্লাস সি ইন্টু এলসি, এটার ভিতরে কিন্তু দুইটা অংশ, এই এল দ্বারা বোঝায় এই রৈখিক স্কেল, আর এই সি ইন্টু এলসি পুরোটা দ্বারা বুঝাইছে তোমার এই বৃত্তাকার স্কেল। এই যে সি ইন্টু এলসি পুরোটাই, এই যে দেখো লঘিষ্ঠ গণন, এটা কিন্তু বৃত্তাকার স্কেলের ভিতরেই, আবার এই যে সিটা বৃত্তাকার স্কেলের সমপতন, এটাও কিন্তু তোমার এই যে বৃত্তাকার স্কেলের ভিতরেই। তাহলে তুমি চিন্তা করো, তাহলে এল হইবে কি, এল হইবে কিন্তু রৈখিক স্কেলের পার্ট, এটা কি হবে রৈখিক স্কেলের পার্ট। তাহলে ইন্টারেস্টিং পয়েন্ট না, রৈখিক স্কেলের কি পার্ট, রৈখিক স্কেলের পার্ট। এতটুকু ক্লিয়ার? ডাউট ক্লিয়ার? তুমি মজাটা পাবা কখন জানো, তুমি স্ক্রু গজের ভিতরে মাথায় রাখবা দুইটা স্কেল, এই জিনিসটা মাথায় রাখবা, একটা হচ্ছে রৈখিক স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তার মানে সূত্রটা হবে রৈখিক স্কেল প্লাস আছে কিন্তু বৃত্তাকার স্কেল। তাহলে ব্যাসের সূত্রটা হবে কি ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এলসি, যেখানে এলটা হচ্ছে কি রৈখিক স্কেলের পার্ট, আর সি ইন্টু এলসি, সি মানে কি এই বৃত্তাকার স্কেলের সমপতন, আর এলসি মানে কি এই বৃত্তাকার স্কেলের তোমার হচ্ছে কি নুনাঙ্ক, বা আমরা কিন্তু বলতে পারি কি লঘিষ্ঠ গণন। ভাইয়া ক্লিয়ার? বলো পানি কিনা বলো। আমি আশা করি ভাইয়া তোমরা প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমাদের দুইটা টাইপ কিন্তু অল ওভার ভাইয়া ডান। ক্লিয়ার পুরো জিনিসটা ভাইয়া? পানি আচ্ছা, যদি পানি হয়, এখন আমরা নেক্সটে আসি পরবর্তীতে, আমরা এখন পরের টাইপগুলা কিন্তু করব। তো পরের টাইপ হয়েছে কিন্তু 3 নাম্বার টাইপ এবং 4 নাম্বার টাইপ। একটু খেয়াল করো, এখন আমরা কিন্তু দুইটা টাইপ করব, টাইপ নাম্বার হচ্ছে কিন্তু 3, আর হয়েছে কি টাইপ নাম্বার কিন্তু ভাইয়া 4। ওকে, টাইপ নাম্বার ভাইয়া হচ্ছে 4। এই দুইটা টাইপ কিন্তু আমরা শিখবো। এই দুইটা টাইপের ম্যাথ কিরকম ম্যাথ, ওই যে দেখো আমি যদি ফার্স্টের দিকে যদি ভাইয়া তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা দেখতে পারবা, এই যে দেখো খেয়াল করো, এই যে আমরা পরিমাপের যন্ত্রপাতি এবং এই যে দেখো পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা। সো ত্রুটি রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন করব। রেডি? 1 2 3 ভাইয়া, তুমি রেডি তো ভাইয়া? এতটুকু যা করাইছি ভাইয়া পানি নাকি মাথা ভনভন করতেছে? দেখো তাহলে টাইপ 3 এবং টাইপ 4 এর ম্যাথ, টাইপ 3 ম্যাথটা কিন্তু আমরা করব ভাইয়া 3 স্টেপে, এটা মাথায় রাখবা, 3 স্টেপে আমরা করব। টাইপ 4 এর ম্যাথটা কিন্তু আমরা 4 স্টেপে করব। কয় স্টেপে করবো ভাইয়া? 4 স্টেপে। ওকে, তো আমরা টাইপ 3 এবং টাইপ 4 করব, কিন্তু এই ম্যাথগুলো হচ্ছে কিন্তু ভাইয়া ত্রুটি রিলেটেড ম্যাথ। তো ত্রুটি রিলেটেড ম্যাথের ক্ষেত্রে আমরা একটু টাইপ 3 এবং টাইপ 4টা একটু ফলো করব ভাইয়া। এইভাবে কিন্তু সুন্দরভাবে গুছানো, তারপর এমসিকিউ গুলা কিন্তু টাইপ আকারে, তোমাদের এই চ্যাপ্টারে প্রায় 4 থেকে 5 টাইপের কিন্তু এমসিকিউ আছে, যেগুলো করাচ্ছি এগুলোই কিন্তু ভাইয়া টাইপ। ঠিক আছে, সো এগুলো কিন্তু সুন্দরভাবে আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা বই নিয়ে আসতেছি, এই যে দেখতে পাচ্ছ যে ভাইয়া এসএসসি ক্লাস 9-10 এর জন্য। দেখো নামটা হচ্ছে কি মাস্টার প্রো বুক, নাম কি রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক মাস্টার প্রো বুক। তো এই বইটা আসলে কিন্তু ভাইয়া লঞ্চ হবে 2026 সালের 1 জানুয়ারিতে। তুমি বলবা যে ভাইয়া এই মাস্টার প্রো বুকের ভিতরে কি আছে? এই বইয়ের ভিতরে ধরো পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, সায়েন্সের 4টা সাবজেক্টে টাইপ ভিত্তিক এমসিকিউ আছে। টাইপ ভিত্তিক এমসিকিউ, খেয়াল করো, টাইপ ভিত্তিক এমসিকিউ প্লাস টাইপ ভিত্তিক সিকিউ। টাইপ ভিত্তিক সিকিউ মানে কি বলো তো? সৃজনশীল আছে। এরপরে কি আছে? টাইপ ভিত্তিক শর্ট প্রশ্ন আছে। টাইপ ভিত্তিক শর্ট প্রশ্ন, তিনোটা কিন্তু সুন্দরভাবে টাইপ আকারে সাজানো আছে।
এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে কিউআর কোডের একটা ব্যবস্থা আছে। তোমার ফোনে কিন্তু স্ক্যানার আছে না, তুমি যদি স্ক্যানার দিয়া যদি কিউআর কোডে তুমি যদি একটু ধরো, তাহলে আমার কিন্তু ক্লাসের লিঙ্ক পাবা, আমার সৃজনশীল শর্ট প্রশ্নের কিন্তু ক্লাসের তুমি লিঙ্ক পাবা। জাস্ট তুমি দেখো, জাস্ট তুমি যদি দেখো ক্লাস, এবং এই বইটা জাস্ট তুমি কি করবা, এখানে 4টা সাবজেক্ট, সায়েন্সের 4টা সাবজেক্ট ফুল সব কিছুই কিন্তু এই এমসিকিউ, সৃজনশীল, শর্ট প্রশ্ন সব কিছুই দেওয়া আছে এই বইটার ভিতর থেকে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এবং আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এই বইয়ের ভিতর থেকে 100% কমন পড়বে। প্রত্যেকটা সাবজেক্টে 100% কমন পড়বে। তোমরা জানো আমি কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ বুক নিয়ে আসছি, তা কিন্তু 2025 সালে। তো 2025 সালে কিন্তু নিয়ে আসছি, সেই পরীক্ষায় অর্থাৎ ম্যাথ বুকের ভিতর থেকে কিন্তু কমন আসছে, সেগুলো তোমরা প্রমাণ পাইছো না। ঠিক সেমভাবে আমি কিন্তু এমসিকিউ, সৃজনশীল সব কিছু কিন্তু ভাই আমি টাইপ আকারে কিন্তু পড়াই। তোমরা দেখবা আমি পরবর্তীতে তোমাদের জন্য টাইপ ভিত্তিক এমসিকিউ কিন্তু ভাইয়া নিয়ে আসবো। যারা আমার ব্যাজে আছে তোমরাও কিন্তু ভাইয়া জানো, এই একটা বই নিলে তোমার কিন্তু কোনো টেস্ট পেপার বলো বা তোমার অন্যান্য যে গাইডগুলো যেগুলো আছে, বিশেষ করে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু আদৌ কেনার প্রয়োজন পড়বে না। বিকজ এখানে কিন্তু সব কিছু গুছানো থাকবে। তুমি টেস্ট পেপারে কিন্তু গুছানো নাই, টাইপ আকারে গুছানো নাই। ধরো সাপোজ এই প্রথম অধ্যায় আমি একটু দেখাতে চাচ্ছি, তুমি দেখো এই প্রথম অধ্যায় কিন্তু অল ওভার আমি কিন্তু এভাবে ওয়ান শট এমসিকিউ কিন্তু তোমাদের আমি করাবো, ক্লাস করাবো। এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 মোটামুটি ভাবে 4 থেকে 5টা টাইপের এভাবে কিন্তু এমসিকিউ আছে, যে এমসিকিউ টোটাল প্রায় 80 থেকে 90টার মতো। তুমি প্রথম অধ্যায় 80 থেকে 90টা এমসিকিউ, যেগুলো আমার বইয়ের ভিতরে মাস্টার প্রো বুকের ভিতরে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। জাস্ট তুমি জাস্ট দেখবা, সলিউশনে দেওয়া আছে, সুন্দরভাবে প্র্যাকটিস করবা, এনাফ। ওর ভিতর থেকে আসবে, ওর বাইরে থেকে আসবে না, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো, ঠিক আছে? এবং এই বইটা ভাইয়া আমি তোমাকে আবারও বলতেছি, এই বইটা ভাইয়া 100তে 100 প্রত্যেকটা সাবজেক্ট, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্ট 100তে 100 কিন্তু কমন আসবে, ঠিক আছে? আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, মাথায় রাখো, প্রমাণ সহকারে আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সো যারা 2026 সালের পরবর্তী সময় যারা দেখতেছো, তোমরা যদি বলো যে ভাইয়া বইটা আমি কোথা থেকে আসলে অর্ডার করব, অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে ভাইয়া, ক্রোম ব্রাউজারে তুমি যাবা, দেখো ক্রোম ব্রাউজারে তুমি যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে। শুরুতে তুমি ভাইয়া যাবা, ক্লিক করবা, ক্লিক করলে একটু তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে। এখানে যদি বইটা আসে, এখান থেকে তুমি অর্ডার করতে পারবা, এখানে ভিডিও আছে, সব কিছু আছে, এখান থেকে ভাই তুমি অর্ডার করতে পারবা যদি বইটা আসে। আমার কথা বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো, সায়েন্সের 4টা সাবজেক্ট, তোমাদের এই 4টা সাবজেক্টের তোমার আলাদা করে 4টার যে তোমার সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কেনার কিন্তু আদৌ প্রয়োজন পড়বে না। জাস্ট অনলি এই বইটা, মাস্টার প্রো বুকটা যদি তুমি নাও, একটা বইয়ে তোমার সব কিছু ভাই কভার হয়ে যাবে। এমনভাবে গুছানো ভাইয়া, তুমি জাস্ট অবাক হয়ে যাবা যে এমনভাবে গুছানো। সামনে আমি ক্লাস নিয়ে আসবো, তখন তুমি আরো ডিটেলসে কিন্তু ভাইয়া জানতে পারবা। ওকে, তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তো এখন আমরা যেটা করবো ভাইয়া, আমাদের 2টা টাইপ কিন্তু কেবলমাত্র শেষ হয়েছে, তাই না? এখন আমরা পরবর্তী কিন্তু বাকি 3 নাম্বার টাইপ এবং 4 নাম্বার টাইপ কিন্তু আমরা করব, ঠিক আছে? আমার হয়তো বা হাতের লেখা তেলাপোকা ছাইরা দিলে যেভাবে হয় না, হজা বরাল, আমি একটু দ্রুত লিখতেছি, এই কারণে কিন্তু এভাবে হচ্ছে। আচ্ছা, 3 নাম্বার টাইপটা ত্রুটি রিলেটেড কিন্তু ম্যাথ করবো, 3 স্টেপ এবং 4 স্টেপ। আচ্ছা, তো ত্রুটি রিলেটেড ম্যাথ করার জন্য ফার্স্টে আমাদের একটা সূত্র ভাইয়া টানা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি। মুখস্থ করবা, এখনই মুখস্থ করবা, আপেক্ষিক ত্রুটি। খেয়াল করো, আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটির সূত্র কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি ইনটু 100%। মুখস্থ করো, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই ভাইয়া পরিমাপকৃত ত্রুটি ইনটু 100%। টানা মুখস্থ চাই, কোনো সাউন্ড হবে না এই ক্ষেত্রে। তুমি যদি সৃজনশীল পারতে চাও, এখন যে 2টা টাইপ তোমাদেরকে শিখাবো, এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সৃজনশীলে তুমি কাঁপাইতে পারবা। চ্যালেঞ্জ দিলাম তোমাকে, এই 2টা টাইপ, তো এই যে 3 নাম্বার টাইপ শিখাবো 3 স্টেপে, 4 নাম্বার টাইপটা কিন্তু শিখাবো আমি 4 স্টেপে। চ্যালেঞ্জ দিলাম তোমাকে, এই যে 2টা টাইপ শেখার পরে এমন কোনো সৃজনশীল নাই প্রথম অধ্যায় যে তুমি পারবা না। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি, যদি না পারো তখন তুমি কমেন্টে এসে বইলো। চ্যালেঞ্জ দিলাম আমি, আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। ওকে, তাহলে তুমি দেখো, এই জন্য এই সৃজনশীলগুলো পারার জন্য আগে কিছু আমাদের বেসিক জানতে হবে। হ্যাঁ, ওই যে বলছিলাম না, ঘর বাড়ি তৈরি করার আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে যে ঘর তৈরি করার জন্য তোমার টাকা বা তোমার হচ্ছে কিন্তু বালু, সিমেন্ট, এগুলো তুমি জোগাড় করতে পারবা কি পারবা না। ঠিক সেম ভাবে আমরা ম্যাথ করব, ম্যাথ করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে।
ঠিক আছে, আমরা ঘর তৈরি করার জন্য নামবো, ম্যাথ করার জন্য আমরা নামবো, তার আগে কিছু জিনিস আমাদের আগে থেকে জানতে হবে। কিরকম? আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু হচ্ছে কিন্তু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হয়েছে পরিমাপকৃত ত্রুটি ইনটু হচ্ছে 100%। মুখস্থ করছো? মুখস্থ করছো। আচ্ছা, এখন আমাদের ভাইয়া একটা এক্সট্রা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি প্রকৃত দৈর্ঘ্য। তুমি প্রকৃত দৈর্ঘ্য ভাইয়া তুমি কিভাবে বের করবা বলো তো? প্রকৃত দৈর্ঘ্য ভাইয়া তুমি কিভাবে বের করবা? প্লাস মাইনাস ড্যাশ প্লাস মাইনাস 0.5, এটা মাথায় রাখবা। তুমি বলবা ভাইয়া কিছু বুঝলাম না, বোঝা লাগবে না, জাস্ট তুমি আপাতত দেখো ড্যাশ প্লাস মাইনাস 0.5। ওকে, ড্যাশ প্লাস মাইনাস 0.5, এটা কিন্তু টানা মুখস্থ চাই, এটাও টানা মুখস্থ, এটাও টানা মুখস্থ, কোনো সাউন্ড হইবে না। যে তুমি বলবো যে ভাই কেন মুখস্থ করবো, কিসের জন্য, কোনো সাউন্ড হবে না। এবার আসি কিন্তু ভাইয়া আমাদের এখন আয়তনের কিছু সূত্র পড়তে হবে। আমরা যেভাবে গণিতের তোমাদের হচ্ছে কিন্তু পরিমিতি চ্যাপ্টারে আয়তন আছে না, যেমন সিলিন্ডারের আয়তন, এই যে তোমার বেলুনের যেগুলা, সেগুলার আয়তন, গোলকের আয়তন, এই আয়তন আবার ঘনকের আয়তন, এই আয়তনের কিছু সূত্র আমাদের কিন্তু জানতে হবে। তো ফার্স্টে কিন্তু আসি ভাইয়া গোলকের আয়তনের সূত্র কি বলো তো? বলো, গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। মুখস্থ করো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব গোলকের আয়তনের সূত্র। এবার আসে কিন্তু ঘনবস্তু, এগুলো কিন্তু গণিতের জেনারেল ম্যাথের কিন্তু ভাইয়া পরিমিতির পড়া, বাট আমাদের এখানে জানতে হবে ঘনবস্তুর সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ ভাইয়া উচ্চতা। তাহলে ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ডান। এরপর আসছে কিন্তু পরেরটা সিলিন্ডারের আয়তনের সূত্র কি বলতো? তো সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে কিন্তু পাই আর স্কয়ার এস। মুখস্থ করো, সিলিন্ডারের ক্ষেত্রে পাই আর স্কয়ার এস, সিলিন্ডারের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এস। ওকে, এবার আসে কিন্তু ভাইয়া ঘনক। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি ভাইয়া? এ কিউব। এ মানে কি? একটা বাহু বোঝায়, বাহুকে যদি তুমি কিউব করো এটাকে বলা হয় তোমার ঘনকের আয়তনের সূত্র। তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কিন্তু এ কিউব, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে কি ভাইয়া? এ কিউব। ভাইয়া ডান, এতটুকু ক্লিয়ার? বলো, এতটুকু তোমাদের ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের এগুলো কিন্তু বেসিক, এই যে জিনিসগুলো কিন্তু আমরা শিখতেছি ভাইয়া, এগুলো কিন্তু আমরা কি শিখতেছি বলো? এগুলো কিন্তু বেসিক শিখতেছি, আমরা কিন্তু ভিতরে প্রবেশ করবো, বাট তার আগে আমরা কিন্তু কিছু বেসিক এক্সট্রা জিনিস আমরা কিন্তু শিখিনি। বেসিক এইগুলো আমাদের আয়তন, যদি ক্ষেত্রফল আসতেই পারে, ধরো ক্ষেত্রফল, তাহলে বলো তো ভাইয়া, তুমি একটু অ্যান্সার দিবা যে ভাইয়া বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? তোমার বর্গ, ধরো বর্গ বললো, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, তাই না? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? তোমার হচ্ছে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কিন্তু বাহু স্কয়ার। হ্যাঁ, এছাড়াও আর একটা ক্ষেত্রফলের কিন্তু সূত্র আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা কিন্তু ক্ষেত্রে আমরা কিন্তু জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এগুলোও কিন্তু আমরা জানি না? জানি। আচ্ছা, এতটুকু আমাদের ডান। এরপরে আসি কিন্তু এখন আমরা কিছু ম্যাথ করব, এবং এখনো কিন্তু আমরা বেসিকের ভিতরে আছি। ওকে, এখনো কিন্তু ভাই আমরা বেসিকের ভিতরে আছি। তো তুমি দেখো এই যে জিনিসটা, এটাও কিন্তু বেসিকের ভিতরে পড়ছে, এটাও কিন্তু বেসিক, এটাও ভাইয়া বেসিকের ভিতরে পড়ছে। তারপর আমরা 3 স্টেপ 4 স্টেপের মাধ্যমে টাইপ 3 এবং টাইপ 4টা আমরা কভার করব। তো তুমি দেখো ভাইয়া 6 নম্বরে বলছে কি? মুশফিকের ব্যাটের দৈর্ঘ্য, মুশফিকুর রহিম তোমরা চেনো না, একজন ক্রিকেটার বাংলাদেশের, তাই না? তাহলে মুশফিকের ব্যাটের দৈর্ঘ্য ধরো পরিমাপ করে পাওয়া গেল 95 সেন্টিমিটার। তার হাতে যে ব্যাটটা আছে, খেলার যে ব্যাট, ক্রিকেট যে ব্যাট, ওই ব্যাটের দৈর্ঘ্য হয়েছে 95 সেন্টিমিটার। বুঝো, যদি তার পরিমাপে 10% ত্রুটি থাকে তবে ব্যাটের দৈর্ঘ্য কত? এটা কিন্তু এমসিকিউতে থাকে এবং এটা তো সৃজনশীলের একটা অংশ। তাহলে বলছে কি, ধরো তাকে আমি বললাম বা তুমি বললা যে মুশফিক ভাই তুমি তোমার ব্যাটটা ভালো করে মাইপা আমাকে বলো তো। সে বলল আমার হাতে স্কেল আছে, স্কেল দিয়ে মাপ দিয়ে সে বললো 95 সেন্টিমিটার। বাট তুমি বললা তোমার এই ব্যাটের ভিতরে তুমি যে মাপ দিছো এটা কিন্তু পারফেক্টলি 95 সেন্টিমিটার না, এর ভিতরে ত্রুটি আছে। এখন এই যে ত্রুটিটা কিন্তু ভাইয়া তোমার বের করতে হবে, এবং তুমি বলে দিলে যে 10% ত্রুটি আছে, তাহলে এখন লিগ্যাল তোমার ওই ব্যাটের দৈর্ঘ্য কত এটা তোমার বের করতে হবে। তাহলে এই জন্য মাথায় রাখবা, ফার্স্টে কিন্তু আমাদের ত্রুটি বের করতে হবে। এখানে তুমি লিখবা, এখানে এই ম্যাথটা করার জন্য এখানে আমাদের ফার্স্টে ত্রুটি বের করতে হবে। ভাইয়া কি বের করতে হবে? ত্রুটি। তাহলে ত্রুটি কিভাবে বের করব? যেহেতু পুরো ব্যাটটার দৈর্ঘ্য ছিল 95 সেন্টিমিটার, এই মাথায় রাখবা, ত্রুটি যদি বের করতে চাও কোনো কিছুর, যদি তোমাকে দৈর্ঘ্য বলা থাকবে বা একটা মান যদি বলা থাকে ওইটার অত পার্সেন্ট, তুমি দেখো 95 এর দিবা, এর কত পার্সেন্ট ত্রুটি? তুমি বলছো 10% দিছো। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো ক্লাস 7, 8, 6-এ, এর যদি থাকে ভাইয়া গুণ বুঝায়, তাহলে গুণ দিলাম। 10%কে কিভাবে ভাঙে তাও কিন্তু পড়ছো, 10 ভাগ হইছে 100।
ওকে, ক্লিয়ার? তাহলে আমি আবারও বলি, ত্রুটি তুমি কিভাবে বের করবা, এভাবে যদি দেওয়া থাকে যেই লিগ্যাল মানটা দেওয়া থাকবে ওইটার এত পার্সেন্ট, তার মানে আমরা এই যে বেসিকটা শিখতেছি, যদি পার্সেন্ট থাকে, শর্ত হচ্ছে যদি পার্সেন্টেজ বলা থাকে, যদি পার্সেন্টেজ বলা থাকে তখন কিন্তু আমাদের ত্রুটিটা বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো, ঠান্ডা মাথায় ভাবো, তুমি 95কে গুণ দিবা 10 দ্বারা, যা নামবে সেটাকে তুমি ভাগ দিবা 100 দ্বারা, তোমার নামতেছে ভাইয়া 9.5, এতটুকু কিন্তু ত্রুটি। আমার কিন্তু অঙ্ক হয় নাই, আমি জাস্ট ত্রুটি কিন্তু বের করছি। এখন আমার কিন্তু ব্যাটের দৈর্ঘ্য বের করতে হবে। ভাইয়া ব্যাটের যেই দৈর্ঘ্য অথবা তুমি বলতে পারো প্রকৃত দৈর্ঘ্য অথবা প্রকৃত দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবে ভাইয়া? তুমি কিভাবে বের করবা? এই যে 95 যেটা লিগ্যাল ছিল ওইটার সাথে তোমার প্লাস মাইনাস দিতে হবে এই মানটা 9.5। ডান? এখন তুমি বুঝতে পারছো কিনা একটু দেখো তো। আমি তোমাকে একটা কথাও কিন্তু বলছিলাম যে প্রকৃত দৈর্ঘ্য বের করার জন্য মাথায় রাখবা ড্যাশ প্লাস মাইনাস 0.5। তো এখন তুমি বলবা যে ভাইয়া ওখানে তো আপনি 95 সাথে ত্রুটি যেটা বের হয়েছে ওইটা প্লাস মাইনাস করছেন, এখানেও তো আপনি লিখছেন 0.5। শোনো, যদি পার্সেন্টেজ ওইভাবে বলা থাকে তখন তোমার ত্রুটি বের কইরা তারপর প্লাস মাইনাস ওই মানের সাথে প্লাস মাইনাস করতে হবে। আর অনেক সময় অনেক অঙ্কে তুমি দেখবে পার্সেন্টেজ বলা থাকে না, তখন কিন্তু তোমার প্লাস মাইনাস কার সাথে করতে হবে? 0.5 এর সাথে। ওকে, যদি ওখানে তোমার 10% বলা না থাকতো তাহলে আমরা ওই 95 সাথে 0.5টা কিন্তু প্লাস মাইনাস করতাম, আমরা এইভাবে কিন্তু দৈর্ঘ্য বের করতাম। দিস ইজ দ্য পয়েন্ট। যদি মাথায় না ঢুকে তারপর একটু দেখো, একটু সামনে, তাহলে মাথায় একেবারে ঢুকে যাবে। তুমি দেখো প্লাস মাইনাস মানে কি? প্লাস মাইনাস মানে হচ্ছে 95 সাথে একবার তোমার 9.5 যোগ করতে হবে, আর একবার তোমার বিয়োগ করতে হবে। আগে তুমি যোগ করবা, তারপর তুমি বিয়োগ করবা, আগে বিয়োগ করবা। কোনটা করবা? যেহেতু বিয়োগ করলে আমরা কিন্তু ভাইয়া জানি যে মানটা এখানে কি হবে, এটা কিন্তু ভাইয়া 95, মান এখানে কিন্তু তোমার কমবে, তাহলে আগে কমাটা তারপর বাড়াটা। তার মানে 95 থেকে 95 মাইনাস করবে একবার 9.5 করলে তোমার আসতেছে ভাইয়া 85.5। এত হতে দিতে হবে, এত হতে আরেকবার তুমি 95 লাগে ওইটা যোগ করবা, 95 যোগ হয়েছে তোমার 9.5, তাহলে তোমার আসতেছে 104.5। অর্থাৎ তুমি মুশফিক ভাইকে বলছো যে আপনার ব্যাটের দৈর্ঘ্য হচ্ছে 85.5 হইতে 104.5। আপনি যে বললেন যে আপনার ব্যাটের দৈর্ঘ্য 95 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটারে, কিন্তু এটা লিগ্যাল না, এটা কিন্তু লিগ্যাল না, কারণ আপনার ব্যাটের ভিতরে 10% ত্রুটি আছে। ত্রুটি থাকলে আমরা এভাবে করবো, খেলা শেষ। ওকে, এগুলো কিন্তু আমি বেসিক শিখাইছি, টাইপের ভিতরে এখন পর্যন্ত যাই নাই। এই আমরা গেলাম টাইপের ভিতরে, আমরা টাইপ 3 ম্যাথ এখন করব। আমরা এখন যেই ম্যাথটা করব সেটা হচ্ছে কিন্তু টাইপ 3 ম্যাথ। এই ম্যাথ কিন্তু সৃজনশীলে কাঁপাইবে ভাইয়া। আমি আবারও বলতেছি ভাইয়া, ভালো করে মনোযোগ দাও, মনোযোগটা ভালো করে দাও। 10টা মিনিট আর 10টা মিনিট ভালো করে মনোযোগটা দাও ভাইয়া, তোমার ম্যাথে কোনো সমস্যা থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেখো 7 নম্বরে একটা বাক্স রুলার দিয়ে মেপে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য পাইছো তুমি 10, প্রস্থ পাইছো ভাইয়া তুমি 5, উচ্চতা পাইছো কিন্তু ভাইয়া তুমি 4 সেন্টিমিটার। এবার বলছে কি কত শতাংশ ত্রুটি আছে, দেখি কে পারো। তাহলে একটা জিনিস ফার্স্টে আমরা একটু মাথায় রাখবো, এখানে যদি তোমার কাছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বলা থাকে কোনো কথা নাই, তোমার আয়তন বের করতে হবে। এই জন্যই কিন্তু আমি ফার্স্টে তোমাদের আয়তনের সূত্র কিন্তু শিখাই দিয়েছি। আয়তনের সূত্র কিন্তু আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল বলা থাকলে ক্ষেত্রফল আমরা বের করব, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তুমি বলবা ভাইয়া এখানে তো কোথাও আয়তন বলা নাই, কেন আপনি আয়তন বের করবেন? বিকজ এটা তোমাকে বুঝায়, ডাইরেক্ট না বুঝাইলেও ইনডাইরেক্টলি, ন্যারেশনের মতো ইনডাইরেক্টলি তোমাকে বুঝাই দিচ্ছে তোমার আয়তন বের করতে হবে। তাহলে প্রথমে তুমি কি বের করবা, যে লিখবা এখানে লেখো আয়তন। তাহলে আয়তন তুমি কি বের করবা? তুমি জানো আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ঘনবস্তু বা দৈর্ঘ্য মানে ঘনবস্তু, এটা কিন্তু মেইনলি বাক্সের কথা বলছে। বাক্সটা কি? একটা বাক্স কিরকম? ওটা কিন্তু ঘনবস্তু টাইপের, কারণ ওটা দৈর্ঘ্য আছে, ওটা প্রস্থ আছে, আবার ওটার উচ্চতাও কিন্তু আছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে কিন্তু ভাইয়া উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো দৈর্ঘ্য আছে কিন্তু 10, প্রস্থ আছে কিন্তু 5, আবার উচ্চতা আছে কিন্তু ভাইয়া তোমার 4। তুমি গুণ করো, 10 গুণ 5 গুণ 4 তোমার আসতেছে ভাইয়া 200 সেন্টিমিটার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তো তোমাদেরকে শিখাইছি তুমি মিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাবা, সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে আসবা। আর একটা জিনিস কি জানো তুমি? ধরো মিটার আর মিটার গুণ করলে তুমি কি পাবা বলো তো? মিটার গুণ করলে কি পাবা বলো ভাইয়া? মিটার স্কয়ার। এটা কিন্তু তোমার বর্গের ক্ষেত্রে, বর্গের সূত্র হচ্ছে কিন্তু বর্গের ক্ষেত্রে কিন্তু বাহুর উপর স্কয়ার দেয়। আচ্ছা, যদি তোমাকে আমি বলি মিটার গুণ মিটার, 3টা মিটার যদি গুণ করো, মিটার গুণ করলে মিটার স্কয়ার, তার সাথে মিটার গুণ করলে মিটার কিউব, এটা কিন্তু বর্গ না, এটা কিন্তু ভাইয়া তোমার আয়তনের ক্ষেত্রে লেখা হয় মিটার কিউব। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে বর্গের ক্ষেত্রে মিটার স্কয়ার,
আয়তনের ক্ষেত্রে কিন্তু কিউব হয়, বর্গের ক্ষেত্রে মিটার স্কয়ার, আয়তনের ক্ষেত্রে ভাইয়া কিউব হয়। এই ছোট্ট টপিকটা মাথায় রাখবা, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তুমি চিন্তা করো দৈর্ঘ্য এখানে কিন্তু ছিল সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, 3টা সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার কিউব হবে, শুধু সেন্টিমিটার হবে না, মাথায় থাকবে। আস্তে আস্তে ফিজিক্স পড়াচ্ছি না, ফিজিক্স তোমাদেরকে পড়াচ্ছি না, আমার ব্যাচে যারা আছো বা আমার ক্লাস যারা দেখতেছো দেখবা যে কতটা ফিজিক্স তোমাদের কাছে সহজ বানাই দিই, মাথায় রাখো। ওকে, তাহলে আমাদের আয়তন আমরা বের করে ফেললাম। এখন আসি পয়েন্টে, আমরা কিন্তু এখন 3 স্টেপ কিন্তু শুরু করবো। ফার্স্ট স্টেপ তুমি ফার্স্ট স্টেপে আসি। ফার্স্ট স্টেপে তুমি যেটা করবা যে তুমি এখানে কিন্তু দৈর্ঘ্য বের করবা, যেহেতু দৈর্ঘ্য বলছে, প্রস্থ বলছে, উচ্চতা বলছে, 3টা আলাদা আলাদা পাবে। তাহলে ফার্স্টে তুমি দৈর্ঘ্য বের করবা। দৈর্ঘ্য বলছে কত এখানে 10 সেন্টিমিটার, তুমি টাচ কইরা সাথে সাথে প্রকৃত দৈর্ঘ্যটা বের করবা। প্রকৃত দৈর্ঘ্য কি হবে, তুমি কিভাবে বের করবা? আমরা জানি যে প্রকৃত দৈর্ঘ্য যদি পার্সেন্টেজ বলা না থাকে তখন ড্যাশ প্লাস মাইনাস 0.5, এটাই কিন্তু আমাদের প্রথম স্টেপ। তাহলে তুমি লাগবে কি, ড্যাশের জায়গায় কি হবে, এই যে 10 আছে না, 10 প্লাস মাইনাস 0.5, খেলা শেষ। তুমি একবার বিয়োগ করো, 10 থেকে 0.5 বিয়োগ করো, 10 বিয়োগ 0.5 বা 0.5, তাহলে 9.5 পাবা। 9.5 হতে তুমি পাবা 10-এর সাথে 0.5 যোগ করো বা 0.5 যোগ করো, তুমি দেখবা 10.5 পাবা। ডান? ওকে, এই গেল আমাদের দৈর্ঘ্য। এবার আসে কিন্তু সেম ভাবে প্রস্থ, তোমরা লেখো প্রস্থ। এবার লাগবে কি ভাইয়া, প্রস্থ। তাহলে প্রস্থ কত দেওয়া আছে দেখো, প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ আছে কিন্তু 5 সেন্টিমিটার। ওকে, লেখো 5 সেন্টিমিটার। তাহলে এখন তুমি সাথে সাথে টাচ করে প্রকৃত প্রস্থ লেখো, প্রকৃত প্রস্থ। তাহলে এই 5-এর সাথে প্লাস মাইনাস করতে হবে, যেহেতু তোমার 10 ওখানে কিন্তু পার্সেন্টেজ নাই 0.5, তাহলে তুমি বিয়োগ করলে 4.5 হতে তুমি পাবা কি 5.5। ডান। এবার আসি কিন্তু ভাইয়া উচ্চতা, তিনটা আলাদা আলাদাভাবে করতে হবে। উচ্চতা আছে কত ভাইয়া দেখো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার লেখো, 4 সেন্টিমিটার। তুমি টাচ কইরা সাথে সাথে প্রকৃত উচ্চতা বের করো। প্রকৃত উচ্চতা কিভাবে বের করবো ভাইয়া, 4-এর সাথে তুমি প্লাস মাইনাস করবা 0.5, তাহলে বিয়োগ করলে 3.5 পাবা। তাহলে 3.5 হতে 4.5 পাবা। ডান? এতটুকু বুঝছো? বলো এতটুকু ভাইয়া ক্লিয়ার? এই যে আমরা যে প্রকৃত দৈর্ঘ্যটা বের করছি এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। এই যে এটা কিন্তু আমাদের ভাইয়া ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য পয়েন্ট। ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি বের করছি বলো, এগুলো কিন্তু আমাদের ফার্স্ট স্টেপে আমরা একেবারে নিখুঁতভাবে দেখতে পারতেছো প্রকৃত দৈর্ঘ্য বের করছি। ওকে ডান। আচ্ছা, এখন তুমি এই যে মানগুলো তুমি বের করছো খেয়াল করো, এই মানের ভিতরে একটা ছোট একটা বড়, দৈর্ঘ্যের ভিতরে ছোট বড় আছে, প্রস্থের ভিতরে ছোট বড় আছে, উচ্চতার ভিতরে ছোট বড় আছে। তার মানে এখানে ছোট বড় না, সর্বনিম্ন আর সর্বোচ্চ। এখন তুমি কি করবা, সেকেন্ড স্টেপে সর্বনিম্ন লেখো, অতএব সর্বনিম্ন আয়তন বের করবা। ওকে, সর্বনিম্ন আয়তন। তুমি তো জানো আয়তন বের করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে এইখানে যে প্রকৃত দৈর্ঘ্য যে তুমি বের করছো, এই প্রকৃত দৈর্ঘ্যের ভিতরে সর্বনিম্ন আছে কত, এখানে 9.5 আমি দিলাম। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থের ভিতরে সর্বনিম্ন প্রস্থ আছে কত 4.5, উচ্চতার ভিতরে সর্বনিম্ন উচ্চতা আছে কত 3.5, এই যে 3.5। ওকে, খেলা ভাইয়া, এগুলোকে বলা হয় ভাইয়া খেলা, বুঝো না? তাহলে তুমি 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5 তুমি যদি হিসাব করো তুমি দেখবা 149.62 পাচ্ছ। ওকে, গেল। এরপর আমরা টাচ করে, যেহেতু আমরা সর্বনিম্ন পাইছে সর্বোচ্চটা বের করব। তাহলে লেখো সর্বোচ্চ ভাইয়া আয়তন। তাহলে সর্বোচ্চ আয়তন কি হবে, সেম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে তুমি দেখো দৈর্ঘ্য তুমি কত পাইছো সর্বোচ্চ 10.5, তাহলে লেখো 10.5। প্রস্থ তুমি কত পাইছো 5.5। উচ্চতা তুমি কত পাইছো, উচ্চতা তুমি পাইছো 4.5। তাহলে তুমি এখন গুণ করো, তাহলে আমি লিখবো 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5, তাহলে আমরা পাচ্ছি 259.87। দশমিকের পর দুইটা সংখ্যা দিলেই হবে। তো এই যেটা আমরা করলাম সেকেন্ড স্টেপ, পানি কিনা বলো। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করছি, প্রকৃত দৈর্ঘ্য আমরা কিন্তু বের করছি। ওই প্রকৃত দৈর্ঘ্যের ভিতরে সর্বনিম্ন একটা মান পাবা, সর্বোচ্চ একটা মান পাবা। যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে, তার মানে এজন্য আয়তনই বের করতে হবে। যদি এখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকতো তাহলে আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করতাম, দেখাচ্ছি আমি। তো এটা আমাদের গেল সেকেন্ড স্টেপ। ডান? আচ্ছা, তাহলে এখানে যেহেতু সর্বনিম্ন পাইছি সর্বোচ্চ পাইছি, এখন আমরা প্রকৃত দৈর্ঘ্য পাইলাম। তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে, চূড়ান্ত ত্রুটি আমাদের কিন্তু বের করতে হবে। চূড়ান্ত ত্রুটি আমরা এখন বের করব। ওকে, তাহলে দেখো এখন থার্ড স্টেপে আমরা যেটা বের করব,
আমরা লিখবা অতএব সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, কারণ আমরা সর্বনিম্ন আর সর্বোচ্চ পাইছি না, তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তাহলে খেয়াল করো, তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, যখন তুমি চূড়ান্ত ত্রুটি বের করবা অলওয়েজ মাথায় রাখবা তোমার মডুলাস দিতে হবে। মডুলাস, যাদের হায়ার ম্যাথ আছে, উচ্চতার গণিত আছে, তোমরা কিন্তু জানো মডুলাসের খেলা। যে মডুলাস হচ্ছে এমন একটা জিনিস যে তোমার ধরো এখানে বিয়োগ করার পর তোমার ক্যালকুলেটরে তুমি দেখলা রেজাল্ট নেগেটিভ আসছে, মাইনাস আসছে, অর্থাৎ যে মানটা আসছে তার আগে একটা মাইনাস। যদি মডুলাস থাকে কখনো এইখানে মাইনাস তুমি বসাইতে পারবা না, এই ক্ষমতা কিন্তু তোমার নাই। এটাই হচ্ছে মডুলাসের পাওয়ার, এইটাই হচ্ছে মডুলাসের খেলা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো চূড়ান্ত ত্রুটি যখন তুমি বের করবা তখন তোমার মডুলাস কিন্তু ব্যবহার করতে হবে। এখন ভাইয়া তুমি ভাবো যে ভাইয়া চূড়ান্ত ত্রুটি তুমি কিভাবে বের করবা? তুমি বলবা এটা কিন্তু সর্বনিম্ন, তাহলে তুমি অবশ্যই বলবা যে ভাইয়া সর্বনিম্ন আয়তন আমরা যেটা পাইছি এই যে 149, কিন্তু এটা থেকে কোনটা বিয়োগ করবা? তুমি ফার্স্টে কিন্তু একটা আয়তন কিন্তু পাইছিলা, ফার্স্টের দিকে একটা আয়তন পাইছিলা। মাথায় রাখবা প্রথমে যেটা তুমি পাবা আয়তন পাও আর ক্ষেত্রফল পাও, এটা হচ্ছে কিন্তু এই যে সূত্রটা আপেক্ষিক ত্রুটি, এই সূত্রের ভিতরে তোমার পরিমাপকৃত ত্রুটি প্রথমে যেটা তুমি পাবা, ফার্স্টে যেটা পাবা। তাহলে আমরা এই যে যেটা বের করছি খেয়াল করো, এই যে আমরা শুরুতে যেটা পাইছি যে 200 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে কিন্তু পরিমাপকৃত ত্রুটি। তো এইটা থেকে আমরা যেহেতু বের করতেছি, এই যে 200 থেকে আমাদের বিয়োগ করতে হবে সর্বনিম্ন আয়তন 149.62, 149.62 আমার বিয়োগ করতে হবে। তাহলে তুমি বিয়োগ করো 200 মাইনাস 149.62, তাহলে মোটামুটি আসতেছে ভাইয়া 50.38। ডান, এটা গেল সর্বনিম্ন। এরপর আসি সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাহলে এটা ভাইয়া কি হবে? সেম ভাবে ওই 200 থেকে তুমি বিয়োগ করবা সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ আয়তন পাইছি 259.87, তাহলে 259.87। ওকে সরি, এখানে মডুলাস হবে। তাহলে তুমি বিয়োগ করো 200 মাইনাস তোমার 259.87, তুমি যদি বিয়োগ করো মাইনাস 59.87 পাবা। তাহলে মাইনাস, আমি বলছি মডুলাস থাকলে মাইনাস তুমি দিতে পারবা না, তার মানে 59.87। ডান ভাইয়া বলো। তো এটা কিন্তু আমাদের কত নাম্বার স্টেপ? এটা হচ্ছে কিন্তু আমাদের থার্ড স্টেপ। খেলা শেষ। আমি বলছি এই ম্যাথটা আমরা কিন্তু টাইপ 3 ম্যাথ আমরা 3টা স্টেপে করবো, 3টা স্টেপ আমাদের করা শেষ। এখন আমাদের যেহেতু কত শতাংশ ত্রুটি আছে, আমাদের ত্রুটি বের করতে বলছে, এটা আলাদা, আমরা ত্রুটি বের করবো। আমরা তো ত্রুটির সূত্রই জানি, আপেক্ষিক ত্রুটির সূত্র কি? চূড়ান্ত ত্রুটি বলো, ফার্স্টে কিন্তু শিখাইছি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি, হ্যাঁ পরিমাপকৃত ত্রুটি ইনটু 100%। শিখাইছি কিনা? এই চূড়ান্ত ত্রুটি কোনটা? এখন তুমি বলবা ভাইয়া এখানে তো চূড়ান্ত ত্রুটি সর্বনিম্ন পাইছি, সর্বোচ্চ পাইছি। এক্ষেত্রে মাথায় রাখবা যার মানটা সবচেয়ে বেশি, মান একটা আছে 50 সামথিং আর একটা 59, তার মানে অবশ্যই তোমার 59 নিতে হবে, যে বড় তাকে কিন্তু এখান থেকে নিতে হবে। তার মানে আমি নিব 59.87। আর পরিমাপকৃত ত্রুটি মানে এটা তুমি ফার্স্টই পাবা, অঙ্ক করার শুরুতেই তুমি ভাইয়া পাবা। তুমি এই আয়তন পাইছো 200, এইটাই ভাইয়া তুমি পাবা। তাহলে তুমি এখানে লিখবা 200 ইন্টু 100% ইকুয়াল টু, এখন তুমি হিসাব করো, এটাকে 200 দ্বারা ভাগ করো, 59.87 ভাগ হইবে কিন্তু ভাইয়া তোমার 200, তারপর গুণ হইবে কিন্তু তোমার 100। তাহলে গুণ করলে এখানে 29.93 মতো তুমি পাবা। এটাই আমাদের ত্রুটি, এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। শেষ। পানি বলো ভাইয়া, পানি পুরো জিনিসটা কিন্তু ভাইয়া পানি বলো, পুরো জিনিসটা পানি বলো। এই টাইপ 3 ম্যাথ পুরোটা পানি কিনা? তুমি যে টাইপ 3 শিখছো না, এখন টাইপ 4 এগুলোই হয়তো একটা এগুলোই যা শিখেছি এগুলোই, বাট পানি কিনা আমাকে একটু কমেন্টে জানাবা। পানি কিনা ভাইয়া? ক্লাসটা হয়তো 1 ঘন্টা ওভার হয়েছে, বাট আই হোপ আমি চেষ্টা করতেছি তোমাদের কাছে যতটা সম্ভব। তুমি দেখো এই ক্যাটাগরির এখন বহুত সৃজনশীল তুমি পাবা, অনেক সৃজনশীল। আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, শোনো আমি তোমাকে একটা টেকনিক বলে দিই। পদার্থবিজ্ঞান বলো আর পদার্থবিজ্ঞান, রসায়ন বলো আর যাই বলো না কেন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, তুমি যদি এইটাকে এই সাবজেক্টগুলো 100তে যদি 100 পাইতে চাও, আমি টেকনিকটা তোমাদেরকে শিখাই দিই। 100তে 100 যদি তুমি পাইতে চাও এই সাবজেক্টগুলো 100তে 100, হ্যাঁ 100তে 100 যদি তুমি পাইতে চাও, তোমার একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার আগে বেসিকটা কভার করতে হবে। যেই বেসিকটা আমি তোমাদেরকে এখন বর্তমানে কভার করে দিচ্ছি। ফার্স্টে
সেকেন্ডে তুমি সাথে সাথে ওই চ্যাপ্টারে অনশট এমসিকিউ ক্লাস তুমি দেখবা। যেমন আমি তোমাদের জন্য রেডি করতেছি, বা সামনে যারা আমার ব্যাজে আছো তোমাদেরকে আমি এগুলো করাই দেবো। এই যে আমার কোর্সে যারা আছো তোমাদেরকে এগুলো আমি করাই দেবো। এই যে দেখো এইটা, এই মানে টাইপ 1, তারপর টাইপ 2, টাইপ 3, ওভারঅল এই চ্যাপ্টারে প্রায় 90টার মতো আমি এমসিকিউ তোমাদেরকে পড়াবো, যেখানে টোটাল 4 থেকে 5টা টাইপ কিন্তু আছে। 4 থেকে কিন্তু ভাইয়া 5টা টাইপ আছে, 90টার মধ্যে আমি এমসিকিউ করাবো। তো তুমি যদি সাথে সাথে যদি এভাবে অনশট এমসিকিউ করতে পারো, এমসিকিউ এটাকে অনশট এমসিকিউ হয়েছে টাইপ ওয়াইজ, তাহলে টাইপ ভিত্তিক করতে হবে। শুধু এমসিকিউ গদবাদা করলেই হয় না, টাইপ ভিত্তিক এমসিকিউ যদি তুমি সাথে সাথে করতে পারো, কোপাইতে পারো ভাইয়া। এরপরে তুমি দেখো, এরপর যদি তুমি সাথে সাথে ভাইয়া টাইপ ভিত্তিক সৃজনশীলটা কভার করতে পারো, টাইপ ভিত্তিক সৃজনশীল ভাইয়া সিকিউ যেটাকে বলা হয়, সৃজনশীলটা যদি তুমি সাথে সাথে কভার করতে পারো, তাহলে তুমি দেখবা তোমার A+ কে ঠেকায়, 100তে 100 তোমার কনফার্ম। এবার বাকি থাকে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বা আমরা কিন্তু বলবো শর্ট প্রশ্ন, দাঁড়া আমি লিখতেছি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন নতুন করে অ্যাড হয়েছে, তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এবার তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা বা পড়বা, তাহলে দেখবা তোমার এই 100তে 100 কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। আমার ব্যাজে যারা আছো আমি কিন্তু তোমাদেরকে এইভাবেই কিন্তু করাই। সেই 2023 সাল থেকে কিন্তু আমি পড়ানো শুরু করছি। আমার সায়েন্সের ব্যাচ ছিল, যেইখানে 2023, 2024, 2025 সাল, সামনে 2026, এবার 27, 28 কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু আসবা। আমি যেই সিস্টেমটা অলওয়েজ কিন্তু ফলো করছি ভাইয়া, শোনো, বাংলাদেশের সকল টিচারই কিন্তু পড়াইতে পারে, তাই না? সকল টিচারই কিন্তু ভাইয়া পড়াইতে পারে। কত ফিজিক্সের টিচার আছে অহরহ, কেমিস্ট্রি, বায়োলজি বহুত আছে, বাট আমি একটু ভিন্ন ক্যাটাগরিতে কিন্তু শেখানোর চেষ্টা করি। এটা কিন্তু তোমরা এইবার বুঝতে পারছো যে আমি এই প্রথম অধ্যায়ের ক্লাসটা তুমি দেখো যে কতটা ইজিলি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। কারণ আমি চাচ্ছি একজন স্টুডেন্ট যখন সে আসলে বইটা ধরে, সাপোজ তুমি 9-এ উঠছো বা 10-এ উঠছো সাপোজ, তো তুমি যখন প্রথম অধ্যায়, যে অধ্যায়টা তুমি নতুন ধরবা, ওই অধ্যায় যদি আমি কঠিন কিছু আগে তোমাকে পড়াই, তাহলে কি তুমি ওই অধ্যায় ভালো কিছু শিখতে পারবা? নো। এজন্য যতটা সম্ভব ওই চ্যাপ্টারের ওই অধ্যায়ে সহজে যেভাবে তোমাদেরকে বোঝানো যায়, আমি সবগুলো অধ্যায়, সবগুলো সাবজেক্টে, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট, 4টা সাবজেক্টে, এবার গণিত বলো, ইংরেজি বলো, এগুলোর ক্ষেত্রে আমি আগেই চেষ্টা করি, আবার আইসিটির ক্ষেত্রে সহজে তোমাদেরকে কিন্তু বোঝানোর। দেখো আজকে বেসিক ক্লাসটা কাদের কাছে কঠিন লাগছে, হয়তো বা অনেকটা মানে এখন বিরক্ত লাগতে পারে, কারণ অনেক লম্বা সময় হয়েছে, বাট তুমি যদি একটু ধাপে ধাপে দেখো ক্লাসটা, আমি আশা করি তোমার বেসিকটা কিন্তু কভার হবে। এবার তোমাকে যদি আমি এই টাইপ ভিত্তিক এমসিকিউ দেখো, এবার যদি আমি তোমাদেরকে এই বেসিকই মেইন হয়েছে কিন্তু বেসিক ক্লাস, অলওয়েজ মাথায় রাখবা, যে যত ভালো বেসিক পারবে সে কাঁপাইতে পারবে, তার 100তে 100 পাওয়ার কিন্তু কোনো থাকবে না, মানে সে কাবাইতে পারবে, সহজ কথা। এবার যদি আমি তোমাদেরকে এমসিকিউ 80 থেকে 90টা যখন করাবো, তখন বলবো ভাইয়া আপনি তো বেসিকে তো এগুলো করাইছেন, 90টা এমসিকিউ আমি নিজেই পারি, তোমরা নিজের মুখ থেকে বলবা। এরপর যখন আমি তোমাদেরকে সৃজনশীল করতে দিবা, এই যে দেখো বলছে কি, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2025-এর একটা কোশ্চেন, 2025 সালে কিন্তু আসছে এই প্রশ্নটা, খেয়াল করো সৃজনশীলটা, যে স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য, এই যে প্রধান স্কেলের পার্ট শিখেছে না, ভার্নিয়ার সমপতন শিখেছে না, যন্ত্রটির প্রধান স্কেলের এতটি দাগ, তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলে কিন্তু 20 দাগের কিন্তু সমান। এরপর এখান থেকে যে কোশ্চেনগুলো করছে, যেখান থেকে যে প্রশ্নগুলো করছে, যে আপেক্ষিক ত্রুটি নির্ধারণ করে, তারপরে হচ্ছে এর গ্রহণযোগ্যতা যাচাই করো, ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি এত% কিন্তু বলা আছে, আর একটা কি বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একেবারে ইজি ভাইয়া, যা করাইছি তুমি একটু প্র্যাকটিস করো, হয়তোবা তুমি দেখবা গাইডে বিভিন্নভাবে দেওয়া আছে, বাট এই জন্য আমি বলছি, আমি যেই সিস্টেমে পড়াইছি না, যেই টাইপে কিন্তু শিখাইছি, ধরো 3টা টাইপ 4টা টাইপ এর আগে যেভাবে শিখাইছি ওই অনুযায়ী করার চেষ্টা করবা। তুমি গাইড দেখলে তোমার মাথাটা বনবন করবে। তো আমি এরপরে তোমাদেরকে কি করাবো, 3 নাম্বার ক্লাসে কিন্তু এই সৃজনশীল সৃজনশীল মানে আমি তোমাদেরকে কিন্তু কভার করে দিব। তাহলে এমসিকিউ আমি তোমাকে এই প্রথম অধ্যায় কিন্তু প্রায় 90 থেকে 100টার মতো আমি এমসিকিউ করাবো, সৃজনশীল করাবো এই চ্যাপ্টারে মিনিমাম 10 থেকে 15টা, মিনিমাম আমি তোমাদেরকে 15টা করাবো টেস্ট পেপার সলভিং ক্লাস নিয়ে। তুমি চিন্তা করো, তো এরপর তুমি বলতে পারবা যে তোমার প্রথম অধ্যায়ে কোনো সমস্যা আছে। এবার আমি তোমাদেরকে শর্ট প্রশ্ন পড়াবো, অনেকগুলো শর্ট প্রশ্ন আমি পড়াবো। এবার তুমি কি বলতে পারবা যে ভাইয়া প্রথম অধ্যায়ে কিন্তু সমস্যা আছে। আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমি আমার ব্যাচে কিন্তু ভাইয়া পড়াই। তোমরা কিন্তু জানো আমার কিন্তু একটা ব্যাচ আছে, এই যে দেখো, বিশেষ করে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, যাদের শর্ট সিলেবাস দিছে, আর 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, যাদের ফুল সিলেবাস দিছে ভাইয়া, আমি তোমাদের জন্য কিন্তু রিফাত ভাই কিন্তু সায়েন্সের পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর হচ্ছে কিন্তু উচ্চতর গণিত, এবার জীববিজ্ঞান, এই 4 সাবজেক্টের কিন্তু একটা কোর্স আছে। যেই কোর্সের ফি কত জানো? মাত্র 1020 টাকা। তোমার 1020 টাকায় তোমার 4টা সাবজেক্টের সব কিছু কভার হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো,
তুমি চিন্তা করো, তোমরা বলো ভাই আমাদের উচ্চতার গণিতে আমরা কি ভর্তি হতে পারবো না? অবশ্যই পারবা। তোমাদের 3 সাবজেক্ট, যারা 3 সাবজেক্টে ভর্তি হবে তোমাদের কোর্সের ফি 820 টাকা। তোমার ফুল বই, বেসিক বলো, বইয়ের বেসিক বলো, এমসিকিউ বলো, এইভাবে সৃজনশীল বলো, তারপর শর্ট প্রশ্ন বলো, সব কিন্তু কভার হয়ে যাবে 100তে 100। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট আমি তোমাদেরকে 100তে 100 আমি পাই দেবো। এটা আমার চ্যালেঞ্জ থাকবে এইবারে। আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো, তোমরাও যদি একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো ভাইয়া, তোমাদের ভাইয়া এই সায়েন্সের 4টা সাবজেক্টে A to Z ভাইয়া ফুল কভার হয়ে যাবে। এটা আমি একেবারে চ্যালেঞ্জ দিয়ে ভাইয়া বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি। 2023 সাল থেকে পড়ানো শুরু করছি, 23-এর ব্যাচ, 24-এর ব্যাচ, 25-এর ব্যাচ, এখন 26 এবং 27-এর ব্যাচ। তুমি চিন্তা করো। এবং যারা এই সায়েন্সের 4টা সাবজেক্ট অথবা 3 সাবজেক্টে ভর্তি হবা, তোমাদের জন্য একটা পুরস্কারের একটা ব্যবস্থা আমি করেছি, জাস্ট এটা একটা বৃত্তির মতো। যেমন প্রথম পুরস্কার আমি তোমাদেরকে ল্যাপটপ দিব, আমি নিজে তোমাদের হাতে দিয়ে আসবো। দ্বিতীয় পুরস্কার থাকবে একটা স্মার্টফোন, তৃতীয় পুরস্কার থাকবে একটা স্মার্ট ওয়াচ, চতুর্থ পুরস্কার থাকবে হচ্ছে কিন্তু একটা ক্যালকুলেটর। পঞ্চম থেকে 20তম যারা হবে এক একজনকে 500 টাকা করে, টোটাল আমি 20 জনকে তোমাদেরকে পুরস্কার দিব। আমার কথা বুঝতে পেরেছো? এটা জাস্ট বৃত্তি। যখন ধরো সায়েন্সের 4টা সাবজেক্ট আমার ফুল কমপ্লিট, এবার আমি তোমাদেরকে একটা এক্সাম নিব, ওই এক্সামে সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিবা, যারা 1 থেকে 20 পর্যন্ত হবে তাদেরকে এই প্রাইজগুলো দেওয়া হবে। আমার কথা বুঝতে পেরেছো? সো তুমি বলো ভাই আমি এই কোর্সে কিভাবে ভর্তি হবো, ভাই এখন ভর্তি হইতে পারবো কি পারবো না, বা আগে যতগুলা ক্লাস হয়েছে এখন কি ক্লাসগুলো দেখতে পারবো? হ্যাঁ, যারা তোমরা পরবর্তীতে আমার এই কোর্সে ভর্তি হবা, তোমরা বলবা 2026 সালে যারা পরীক্ষা দিবে ওদের তো শর্ট সিলেবাস দিছে, আগে আমি তোমাদেরকে শর্ট সিলেবাসটা কিন্তু কভার করে দিব ভাইয়া। আগে আমার টার্গেট থাকবে 26-এর ব্যাচ শর্ট সিলেবাস কভার কইরা, তারপর আমি ফুল সিলেবাসটা কিন্তু কভার করবো। অর্থাৎ যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, 2028-এর বা 29-এ যারা পরবর্তীতে তোমরা আমার ক্লাসগুলো দেখবা, তোমাদের জন্য কিন্তু সেমভাবে এইভাবেই কিন্তু এই প্রাইসে কিন্তু কোর্স রাখা হবে। তোমরা যদি ভর্তি হইতে চাও বা চেক যদি করতে চাও, তোমাদের ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া? সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়া ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে, এখানে একটা ক্লিক করবা, ক্লিক করে তুমি দেখো শুরুর দিকে একটা ভিডিও পাবা, এটা দেখলে তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাস পাবা, A to Z সব কিছু। একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে ভাই তুমি দেখতে পারবা এখানে এসএসসি 26-27 লেখা আছে। এখানে যারা 4টা সাবজেক্টে ভর্তি হইতে চাও, এখানে স্পষ্ট কিন্তু ভাইয়া লেখা আছে, তোমাকে যদি আমি দেখাই, এই যে দেখো সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 1020 টাকায় তুমি ভর্তি হতে পারবা। যারা 3 সাবজেক্টে ভর্তি হতে চাও এইটাই কিন্তু তুমি ভর্তি হতে পারবা। যারা 28 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে বা পরবর্তী ব্যাচগুলো, তোমরা সেমভাবে আমার ওয়েবসাইটটা আইসা চেক করবা যে ভাইয়ার আসলে কোর্স আছে কি নাই। জাস্ট এখানে ক্লিক করলে তুমি A to Z বিস্তারিত জানতে পারবা। এবং এখন যদি ভর্তি যে কোনো টাইমে ভাইয়া তুমি ভর্তি হতে পারবা। ভর্তি হলে সুন্দরভাবে ভাইয়া ক্লাসগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকবে, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, এভাবে কিন্তু ভাইয়া সাজানো থাকবে। আমি আশা করছি তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো। বাংলাদেশের ভিতরে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এইবারে যে ভাইয়া এটা আমার টার্গেট থাকবে এবং বড় চ্যালেঞ্জ থাকবে, 100তে 100 প্রত্যেকটা সাবজেক্ট আমি তোমাদেরকে কমন পাই দেবো। আমি যা পড়াবো সেগুলোর ভিতর থেকে কিন্তু ভাই আসবে, এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এবং এত কম প্রাইজের তুমি চিন্তা করো, 1020 টাকায় 4টা সাবজেক্ট ফুল কমপ্লিট, তুমি চিন্তা করো। সো তুমি ইচ্ছা করলে যে কোনো টাইমে কিন্তু ভাইয়া ভর্তি হতে পারো। আর ভর্তি হইতে যদি তোমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়, আমাদের 2টা নাম্বার আছে, তোমরা আমাদেরকে ফোন দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার ওয়েবসাইটেতে যাও, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, তো আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা ভাইয়া দেখো, তাহলে আমরা জানি কোথায় ছিলাম, আমরা কিন্তু আমাদের টাইপ নাম্বার 3 কিন্তু আমাদের ডান, এরপর আসে কিন্তু টাইপ নাম্বার 4। এখন আমরা যে ম্যাথটা করবো, খেয়াল করো ভাইয়া, এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 4 এর ম্যাথ। টাইপ 4 এর ম্যাথ একটু খেয়াল করি, আমরা টাইপ 4 এর ম্যাথে কি আমরা কয় স্টেপে করব? এটা কিন্তু আমরা 4টা স্টেপে কিন্তু করবো। ওকে, তো ফার্স্ট স্টেপ তুমি দেখো, বর্গাকৃতি বইয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সময় বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ধরো এখানে হবে বৃদ্ধি পেল, যদি পরিমাপে 10% ত্রুটি থাকে তবে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত, এটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, আমরা 4টা স্টেপে করব। তুমি দেখো, ঠান্ডা মাথায় দেখো, এখানে কিন্তু ভাইয়া ক্ষেত্রফলের কথা বলছে। কিসের? বর্গাকার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। এজন্যই কিন্তু আমি এই যে দেখো শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা কিন্তু শিখাইছি। এই যে ক্ষেত্রফলও কিন্তু আমাদের লাগবে, মনে আছে? বেসিকের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ অথবা বর্গের ক্ষেত্রে বাহু স্কয়ার, তাই না? তাহলে আমরা শুরুর দিকে আমরা এই জিনিসটা লিখবো, একটু খেয়াল করো যে 8 নাম্বার আমরা লিখবো যে লেখো ক্ষেত্রফল, আগে আমরা বের করে নিই। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা জানি ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য আছে 10 সেন্টিমিটার, তাহলে 10-এর যদি তুমি স্কয়ার করো বাহু স্কয়ার, 10-10কে কিন্তু তুমি পাবা 100, যেহেতু স্কয়ার মানে এখানে কি হবে সেন্টিমিটার স্কয়ার, কারণ ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি স্কয়ার হয়ে থাকে। ডান, এটা আমাদের গেল। আচ্ছা, এটা যদি হয়
তুমি ভালো করে দেখো এটা টাইপ নাম্বার 4 কেন, এখানে 4টা টাইপ, এখানে একটা টাইপ বাড়তি, সেটাই কিন্তু প্রথমে, কারণ এখানে কিন্তু পার্সেন্টেজ বলা আছে। যদি পার্সেন্টেজ বলা থাকে তখন কিন্তু আমরা প্রকৃত দৈর্ঘ্য ড্যাশ প্লাস মাইনাস 0.5 বসাইতে পারবো না, এখান থেকে আমাদের বের করতে হবে, যেটা কিন্তু এই জন্য আমি ফার্স্টে কিন্তু ওই মুশফিকের ব্যাটের যে দৈর্ঘ্য ছিল মনে আছে, ওইভাবে তোমার করতে হবে। ফার্স্টে তোমার ত্রুটিটা কিন্তু ভাইয়া বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি ভাইয়া ত্রুটি, তাহলে ত্রুটি কিভাবে বের করব? পুরো বইয়ের দৈর্ঘ্য কত ছিল 10, তাহলে 10 এর কত পার্সেন্ট ভাইয়া? 10%। এই যে দেখো 10%, তাই না? তোমরা কিন্তু জানো যদি এর থাকে তাহলে গুণ দিতে হয়। 10% মানে কি? 10 ভাগ হইছে 100। আমি আশা করি তোমরা বুঝছো। এখন তুমি এটা কাটাকাটি করলে তুমি পাবা মাত্র 1 পাবা। তুমি ত্রুটি পাচ্ছ কত? মাত্র 1 পাচ্ছ, মাত্র 1 পাচ্ছ। এটাই আমাদের ফার্স্ট স্টেপ, এইটার ক্ষেত্রে এটাই আমাদের ভাইয়া ফার্স্ট স্টেপ। পানি পানি এতটুকু ভাইয়া, এতটুকু পানি পানি। আচ্ছা, যদি পানি পানি হয়, এখন আমরা ওই আগের মতো বাকি যে আমরা 3 নাম্বার টাইপে যে 3টা স্টেপ কিন্তু আমরা শিখছিলাম, আমরা প্রকৃত দৈর্ঘ্য বের করছিলাম, মনে আছে? এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলা আছে না, একমাত্র শুধু দৈর্ঘ্য বলা আছে, শুধু দৈর্ঘ্য। তাহলে এখন আমরা কি লিখবো? লিখবা এখানে লেখো যে এখানে লেখো, এখানে ঠান্ডা মাথায় লেখো দৈর্ঘ্য। এখানে কিন্তু দৈর্ঘ্য বলা আছে কত? 10 সেন্টিমিটার। তুমি সাথে সাথে প্রকৃত দৈর্ঘ্যটা বের করবা। প্রকৃত দৈর্ঘ্য আমরা জানি, প্রকৃত দৈর্ঘ্য বের করে প্লাস মাইনাস দিয়া। এই যে 10 আছে, 10-10-এর সাথে তুমি প্লাস মাইনাস 0.5 দিবা না, যেহেতু তুমি ত্রুটি বের করছো, তাহলে এই যে যেটা নামছে এই 1 দিতে হবে। 10 থেকে একবার 1 বিয়োগ করলে তোমার 9 হতে 10-এর সাথে 1 যোগ করলে তোমার 11 হবে। ডান আমাদের? এই কিন্তু আমাদের সেকেন্ড নাম্বার টাইপ, এটা কিন্তু আমাদের ভাইয়া সেকেন্ড স্টেপ, সরি এটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ ভাইয়া। ডান? এতটুকু ভাইয়া বুঝছো? থার্ড স্টেপে যেহেতু আমাদের শুধু দৈর্ঘ্য বলা আছে, এখন তো আমাদের কোনো প্রস্তুত নিয়ে তো আমাদের এখানে কাজ করতে হবে না। হবে এখন তুমি কি আয়তন বের করবা? না, যদি দৈর্ঘ্য বলা থাকে তখন আমরা জানি এই যে বাহু স্কয়ার, শুরুতে ক্ষেত্রফল বের করছো। এখন আমাদের কি বের করতে হবে? দেখো এটার ভিতরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তুমি পাইছো, তাহলে এখন তুমি যেটা করবা যে ভাইয়া যে সর্বনিম্ন লেখো, অতএব সর্বনিম্ন তোমার কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে, সর্বনিম্ন ক্ষেত্রফল। কারণ তোমাকে একটা বাহু বলে দিছে, আবার একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু বলে দিচ্ছে, আবার ওটা আবার বর্গাকৃতির। এখানে যদি একটা বাহুর মান দেওয়া থাকে, সেখান থেকে তুমি কি আয়তন বের করতে পারো? না, তুমি হাইয়েস্ট হলে ক্ষেত্রফল বের করতে পারবা। তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল কত হবে বলো তো? তুমি বলো সর্বনিম্ন, কিন্তু এখানে তোমার ক্ষেত্রফল কত হবে? তুমি দেখো সর্বনিম্ন মান পাইছো কত? 9। তাহলে 9-এর তুমি স্কয়ার দিবা, তাহলে 9-এর স্কয়ার করলে 9 9 81 শেষ। এবার আর একটা বের করবা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ তুমি ক্ষেত্রফলটা ভাইয়া তুমি কি পাবা বলো? সর্বোচ্চ ক্ষেত্রফলটা ভাইয়া তুমি কি পাবা? 11। তাহলে 11-এর ভাইয়া তুমি কি করবা? স্কয়ার করবা। 11 স্কয়ার করলে তোমার 121 আসতেছে। এই যে টাইপ, এটা কিন্তু আমাদের কত নম্বর স্টেপ ভাইয়া? 3 নাম্বার স্টেপ, মানে থার্ড স্টেপ। এই ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু ভাইয়া থার্ড স্টেপ। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ সেটা হচ্ছে কি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। আমরা কিন্তু জানি এগুলা। এখন তুমি লিখবা কি? সর্বনিম্ন কি চূড়ান্ত ত্রুটি লেখো, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু তোমার কি বের করতে হবে? চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে আমরা জানি মডুলাস ইউজ করতে হয়। মডুলাসের ক্ষেত্রে এইখানে যে মানটা হয়, আমরা শুরুর দিকে যেই মানটা পাইছি, যেটাকে আমরা বলতে পারি পরিমাপকৃত ত্রুটি। এই যে দেখো 100, এটা তুমি পরিমাপ করে কিন্তু পাইছো, তাই না? এই 100 থেকে এই যে 100, এটা কিন্তু মেইন, এটা নিচে বসে পরিমাপকৃত ত্রুটি, তো এটা থেকে তোমার বিয়োগ করতে হবে। তাহলে তুমি এখন কি করবা? এই 100 থেকে তুমি বিয়োগ করবা সর্বনিম্ন ক্ষেত্রফল 81, তাহলে তুমি মডুলাস করতে হবে। তুমি যদি ভাইয়া বিয়োগ করো, তুমি পাবা হচ্ছে কিন্তু 19-এর মতো। এবার আর একটা কি সর্বোচ্চ, দেখো আর একটা পাবা হচ্ছে কিন্তু সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি তুমি কিন্তু ভাইয়া পাবা। তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি তুমি কিভাবে বের করবা ভাইয়া বলো? ওই 100 থেকে কিন্তু তোমার বিয়োগ দিতে হবে কি, এই যে সর্বোচ্চ আছে কত 121, এটা কিন্তু ভাইয়া তোমার বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ করলে তোমার মান পাবা তুমি এখানে -21 পাবা। কিন্তু মডুলাস আমরা জানি কি এটা কিন্তু মাইনাসটাকে প্লাস করে দেয়, তাহলে এখানে শুধু 21 হবে। ওকে, তো এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের ফোর্থ স্টেপ ছিল, শেষ। আমাদের 4টা স্টেপ কিন্তু ডান, ফোর্থ স্টেপ 4টা স্টেপ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমাদের ফাইনালি যে ত্রুটিটা কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের কিন্তু বলছিল আপেক্ষিক ত্রুটি বা ত্রুটি যাই বলুক না কেন, আমরা জানি সূত্র কি চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ভাইয়া ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি, পরিমাপকৃত ভাইয়া ত্রুটি ইন্টু ভাইয়া তোমার 100%। ওকে, ইন্টু কি ইন্টু হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 100%। তুমি চূড়ান্ত ত্রুটি কিন্তু পাইছো, তুমি কোথায় পাইছো? এই দুইটা রেজাল্ট তুমি পাইছো। তুমি বলবা এর ভিতর থেকে কোনটা আমি দেবো, যার মানটা সবচেয়ে বেশি, 19 বড় না 21 বড়? বলো 21 বড়। তাহলে আমাদের কিন্তু 21টা নিতে হবে। তাহলে এই 21
এই 21 আমি নিচ্ছি। আর পরিমাপকৃত ত্রুটি মানে কি, ওই যে শুরুতে ক্ষেত্রফল পাইছিলাম 100 ইন্টু 100%, তাহলে আমরা জানি 100 কাটাকাটি যাবে, তার মানে মোটামুটি আমরা 21% আমরা ত্রুটি পাচ্ছি, এটাই আমাদের অ্যান্সার। পানি কিনা আমাকে একটু জানাও ভাইয়া, পুরো জিনিসটা এই 4টা স্টেপ, এই যে 4 টাইপের ম্যাথ, পানি কিনা 4টা টাইপের ম্যাথ আমি তোমাদেরকে শিখাই দিলাম। 4 টাইপের ম্যাথ কিন্তু ভাই আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তুমি চিন্তা করো, আমি আশা করি আমার এখন কোনো স্টুডেন্টের সমস্যা থাকার কথা না এই ম্যাথগুলার। পুরো জিনিসটা পানি। এখন তুমি অনায়াসে, আমি যে তোমাদেরকে এরপরে অনশট এমসিকিউ যে ক্লাস করাবো, তুমি দেখো একটু আমরা করি। তার আগে এই যে দেখো, পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিল কোন বিজ্ঞানী? আচ্ছা আমরা একটু দেখি, এখন আমরা আগের যে আমাদের অংশগুলো রয়ে গেছে আমরা সেগুলো এখন দেখবো। ওকে, দেখো এখন আমাদের যেটা পড়তে হবে একটু খেয়াল করি ভাইয়া, পদার্থ বিজ্ঞান মানে বিজ্ঞানের ক্রম বিকাশ, এই আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান, বিজ্ঞানের উত্থান পর্ব, পরিমাপের একক, উপসর্গ, মাত্রা, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। ফার্স্টে আসে, তুমি দেখো এখানে কিন্তু আদি পর্ব কিন্তু দেওয়া আছে। ফার্স্টে এখানে কিন্তু বিজ্ঞানীর নাম আছে থেলিস। তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে, আমি এটার সম্পূর্ণ পিডিএফ আমি তোমাদেরকে ভাইয়া দিয়ে দিব, কমেন্ট সেকশনটা একটু চেক করবা, একটু সেখানে দিয়ে দিব। যারা আমার ব্যাজে আছো, সুন্দরভাবে ওয়েবসাইটে এই ক্লাসটা নিচে সাজানো আছে, এই পুরো যে ক্লাসটা করাইছি তোমাদের, এইটার কিন্তু পিডিএফটা পেয়ে যাবা। ওকে, তুমি দেখো বিজ্ঞানী থেলিস, এই থেলিস কিন্তু কি করছে, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছে, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী। এভাবে তোমাদের এমসিকিউতে আসবে যে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করছে? থেলিস। এবার আর কি করছে, বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে। লোড স্টোনের চৌম্বক দর্পণ সম্পর্কে কিন্তু তিনি জানতেন, এই থেলিস। এটা আমাদের গেল। এবার সেখানে পিথাগোরাস কি করছে? পিথাগোরাস তো গণিতবিদ ছিল, এখানে লেখা আছে। আবার আগুন, মাটি, পানি, বায়ু, এই 4টা মৌলের ধারণা দিছে। পিথাগোরাস কিন্তু আগুন, মাটি, পানি, বায়ু, এই 4টা মৌলের ধারণা দিছে। আবার কম্পমান তার আছে না, তারের ভিতর দিয়ে আমরা কিন্তু জানি কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন তার বিপরীত দিকে আসে, শিখেছি না? আচ্ছা এইতে তোমার চলো বিদ্যুতে আমি শিখাবো অনেক। তাহলে দেখো, কম্পমান তারের উপর তার অধিক স্থায়ী অবদান আছে। তারের কম্পমান বিষয়ক বাদ্যযন্ত্র সঙ্গীতের যে স্কেল আছে তার অবদান এই যে তোমার পিথাগোরাসে। তুমি দেখো ডেমোক্রিটাস কি করছে, তিনি আসলে পরমাণু অবিভাজ্য একক রয়েছে, হ্যাঁ সেটা সম্পর্কে কিন্তু ধারণা দিছে। তারপর দেখো এরিস্টটল কি করছে, এই যে মাটি, পানি, বাতাস, আমি আশা করি এটা কি দেখাচ্ছে ভাই, তোমরা কি ক্লিয়ার কি দেখতে পাচ্ছ? আমি পিডিএফ কিন্তু দিয়ে দিব না। আবার এটা কিন্তু এরিস্টটল না, এরিস্টাকার্টসের কিন্তু কাজ। এবার তুমি দেখো আর্কিমিডিসের কাজ কি করছে, এটা তো স্মিথ। এবার জাবির ইবনে হায়ান, তারপর আছে ইবনে সিনা। এখানে দেখো অনেক বিজ্ঞানী, এই যে দেখো সবগুলো বিজ্ঞানী এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু ভাই তোমাদের পড়তে হবে। আমি আশা করি আমার তোমাদের পড়ায় দেওয়া লাগবে না। এই যে দেখো বায়ুবাষ্প আবিষ্কার করছে কেটা, বন গুইরিক, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এখন আমাদের যে জিনিসটা বা যে টপিকটা আমাদের জানতে হবে, আমি আশা করি তোমরা পারবা না। এখন দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা আমাদের জানতে হবে। দেখো সাল কিন্তু অনেকগুলো সাল আছে। 1887 সালে মাইকেলসন ও মোরলি দেখান যে আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমেই কিন্তু সমান। আলোর একটা কিন্তু বেগ আছে, এই মানগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। এবং আর কি মুখস্থ রাখতে হবে সেটা আমি কিন্তু বলে দিচ্ছি, তো এটা মাথায় রাখবা। 1931 সালে ডিরাকের প্রতি পদার্থের অস্তিত্ব কিন্তু ঘোষণা দেন। এগুলো একটু পড়বা, এগুলো তোমাদের রিডিং ভাইয়া আমি সাজায় দিচ্ছি, এগুলো পড়লেই এনাফ, এর বাড়তি পড়ার দরকার নেই। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কিন্তু ভাইয়া 3টা, এগুলো একেবারে মাথায় রাখবা। যেটা হচ্ছে উদ্দেশ্য, অবজেক্টিভ কি, যে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, প্রকৃতির নিয়মগুলো জানা, প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তি বিকাশ করা, এটাই তো বাস্তব কথা। তারপরে দেখো পরের যেটা, যে 7টা মৌলিক রাশির SI একক। ভাইয়া আমরা কিন্তু রাশি সম্পর্কে একটু মোটামুটি হলেও কিন্তু জানি, তাই না? তোমাদের বইয়ের ভিতরে কিন্তু আছে। আমি যদি জাস্ট তোমাদেরকে একটু টাচ দিতে চাই, যে এই জগৎটার ভিতরে, এই জগতে যা কিছু আমরা পরিমাপ করি তাকেই বলা হয় রাশি। রাশি কাকে বলে একটু লিখে রাখো, রাশি কাকে বলে? এই রাশি হচ্ছে কিন্তু এই জগতে আমরা যা কিছু পরিমাপ করি, লেখো, এই জগতে আমরা যা কিছু পরিমাপ করি তাকে বলা হয় রাশি। এই রাশি হচ্ছে কিন্তু ভাইয়া 2 রকমের, একটা হচ্ছে কিন্তু তোমার স্কেলার রাশি, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া ভেক্টর রাশি, মাথায় রাখবা। এখন তুমি বলবা যে ভাইয়া কোনগুলা স্কেলার রাশি, কিভাবে মনে রাখবা, কোনগুলা ভেক্টর রাশি? এই যে দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তারপর বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, তোমার পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এগুলোকে বলা হয় তোমার স্কেলার রাশি। মাথায় রাখবা স্কেলার রাশির ক্ষেত্রে শুধু দিক আছে, শুধু মান আছে, শুধু মান বলা আছে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে ভাইয়া তোমার মানও আছে প্লাস তোমার দিকও আছে, আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো
স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। আবার তোমার এখানে এই অধ্যায়ের ভিতরে একটা অংশ আছে মাত্রা, তুমি মাত্রা কিভাবে বের করবা, বেগের মাত্রা কি, সরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা কি, বলের মাত্রা কি। আবার এই যে স্কেলার রাশি বা ভেক্টর রাশি এগুলোতে যাদের সমস্যা আছে, আমার অনুরোধ থাকবে, আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের উপর কিন্তু আমি ক্লাস দিয়েছি গতি অধ্যায়ের উপর। যারা ক্লাসটি দেখোনি, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল, এখানে একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাবা, নিচের দিকে গেলেই দেখতে পারবা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান লেখা আছে। ওখানে ক্লিক করলে তুমি আগের ক্লাস যা নিছি সেগুলো দেখতে পারবা। ওখানে গতি অধ্যায়ের উপর বেসিক ক্লাসটা আছে। ওইটার ভিতর আমি একটা টেকনিক শিখাইছি যে তুমি মাত্রা কিভাবে মনে রাখবা, কোনটা স্কেলার রাশি তুমি কিভাবে বুঝবা, কোনটা ভেক্টর রাশি তুমি কিভাবে বুঝবা, যেখানে মান এবং দিক, যেমন আমি এইভাবে বুঝেছি। ধরো তুমি তোমার বাসা থেকে তুমি যদি তোমার স্কুলে যাও, ধরো সাপোজ তোমার বাসা থেকে এই হচ্ছে তোমার বাসা, তোমার স্কুল হয়েছে এখানে, তোমার বাসা থেকে যদি তুমি স্কুলে যাও, তুমি কিন্তু চাইলে এইভাবেও যাইতে পারো, তুমি চাইলে এইভাবেও যাইতে পারো, মানে ধরো অনেকগুলো রাস্তা আছে। আবার তুমি চাইলে সোজাও যাইতে পারো। এখন তুমি যদি ঘুরা তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যদি স্কুলে যাও, এটাকে বলা হয় তোমার কি, এগুলো হচ্ছে কিন্তু ভাই স্কেলার রাশি। আর তোমাকে যদি তোমার আব্বু অথবা আম্মু বলে এই কোনো দিকে যাবি না, ঘর থেকে বের হইছো একেবারে সোজা স্কুলে যাবে, কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা চলবে না, কারো বাড়ি যাওয়া চলবে না, একেবারে স্ট্রেট সোজা যাবি, এখান থেকে স্কুল সোজা যাবে, মানে তোমাকে কিন্তু দিক বলে দিছে, তোমাকে কিন্তু নির্দিষ্ট করে দিক বলে দিচ্ছে যে এই সোজা তোমার যাইতে হবে। যেভাবে যদি দিক বলে এটাকে আমরা বলতে পারি ভেক্টর রাশি। এই টেকনিক শিখাইছি, এই টেকনিকের মাধ্যমে স্কেলার রাশি ভেক্টর রাশি কভার করে দিছে। যারা ক্লাস দেখোনি ওই গতি অধ্যায়ের ক্লাসটা দেখো, বেসিক ক্লাস। আমি আশা করি ফিজিক্সটা আরও তোমার কাছে মজা লাগবে, চ্যালেঞ্জ দিলাম এবং এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি পদার্থবিজ্ঞান এখন যতটুকু মজা লাগছে আরও তোমার কাছে মজা লাগবে। ভাইয়ের ক্লাস তুমি দেখবা জাস্ট, আর কিছু লাগবে না। তো এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখন তুমি একটু খেয়াল করো, এখানে 7টা মৌলিক রাশির এসআই একক দেওয়া আছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যেমন দেখো, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহ বা তড়িৎ প্রবাহ যেটাকে বলা হয়, তড়িৎ আর বিদ্যুৎ কিন্তু এক কথা, মাথায় রাখবা। এম্পিয়ার, তাপমাত্রার একক হচ্ছে কিন্তু তোমার কেলভিন, পদার্থের পরিমাণের একক হচ্ছে কিন্তু তোমার মোল, তারপর দীপন তীব্রতার একক হচ্ছে কিন্তু ক্যান্ডেলা। এই কয়টা টানা মুখস্থ চাই, টানা মুখস্থ করবো ভাইয়া, অনুরোধ বিকজ তোমাদের সামনে যতগুলো চ্যাপ্টার বা সামনে যখন তোমরা যাবা, হ্যাঁ, তখন কিন্তু এগুলো লাগবে, দৈর্ঘ্যের একক লেখা লাগবে, ভরের একক লেখা লাগবে। আর যদি টানা মুখস্থ না হয় আস্তে আস্তে শেখো, এত তাড়াহুড়োর কিছু নাই। আমি আশা করি এই টপিকটা বুঝছো। পরিমাপের এককটা দেখো, সুন্দর একটা কাহিনী দিছে তোমাদের বইয়ের ভিতরে। দেখো সুনির্দিষ্টভাবে দুইটা অংশ লেখা, সুনির্দিষ্টভাবে আর একটা হচ্ছে বাস্তবিক ধারণা। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া বলো তো 1 মিটার বলতে কি বোঝায়, ফিজিক্সের ভাষায় বলবা, তুমি ফিজিক্সের ভাষায় বলবা যে শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের ভাগের 1 ভাগ সময়কে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 1 মিটার, বুঝো। আর আমি যদি বলি বাস্তবে বলো তো, তোমার অ্যান্সার হবে এইটা, যে স্বাভাবিক উচ্চতার একজন মানুষের, ধরো তোমার মাটি থেকে তোমার কি পর্যন্ত, পেট পর্যন্ত, এই যে দূরত্ব মাটি থেকে পেট পর্যন্ত যে তোমার দূরত্ব না, ধরো তুমি যদি দাঁড়াও, তোমার মাটি থেকে তোমার পেট পর্যন্ত যে দূরত্ব না, এটাকে 1 মিটার বলছে। খুবই হাস্যকর, এই বাস্তবিক ধারণাগুলো খুবই হাস্যকর, তুমি পড়া দেখো, খুব মজা লাগবে। দুইটা ডিফারেন্সটা কিন্তু জানতে হবে, কিন্তু তোমার যদি সংজ্ঞা আসে 1 মিটার কাকে বলে তখন এটা দিতে হবে। এবার দেখো 1 কিলোগ্রাম মানে কেজি, 1 কেজি কাকে বলে। ফ্রান্সের একটা নির্দিষ্ট একটা ভবন আছে, সেই ভবনে প্লাটিনাম ইউরেডিয়াম দিয়ে তৈরি, কি দিয়ে, প্লাটিনাম আর ইউরেডিয়াম দিয়ে তৈরি 3.9 সেন্টিমিটার উচ্চতা ও ব্যাসের একটা সিলিন্ডারের ভর হচ্ছে 1 কেজি। তোমাকে যদি বলে 1 কেজি কাকে বলে, তখন তোমার অ্যান্সার দিতে হবে এইরকম, যে ফ্রান্সের একটা ভবনে প্লাটিনাম এবং ইউরেনিয়াম দিয়ে তৈরি তোমার কি 3.9 সেন্টিমিটারের এক উচ্চতা ও ব্যাসের একটা সিলিন্ডার আছে। অর্থাৎ ধরো সিলিন্ডারটা হচ্ছে এরকম সিলিন্ডারটা এরকম, এখানেও ধরো 3.9 সেন্টিমিটার, হ্যাঁ, আবার এই পাশেও কিন্তু ধরো 3.9 সেন্টিমিটার। তো এই 3.9 সেন্টিমিটার ব্যাসের একটা সিলিন্ডার আছে, এইটার ভরকে 1 কেজি বলা হয়, জাস্ট এই ফিজিক্সের ভাষায়। কিন্তু তোমাকে যদি হাস্যকরভাবে যদি জিজ্ঞেস করি, তুমি বলবা 1 লিটার পানির বোতল আছে না, পানির বোতল 1 লিটার পানির বোতল বা প্রায় 4 গ্লাসে যতটুকু পানি থাকে তার ভরই হয়েছে 1 কেজি, এটা হাস্যকর। এবার দেখো ভাইয়া 1 সেকেন্ডে কতটুকু, সিজিয়াম 133, এই 133 দ্বারা বোঝায় সিজিয়ামের ভর। সিজিয়াম হচ্ছে একটা মৌল, পর্যায় সারণীতে 118টা মৌল আছে তোমরা জানো, তার ভিতরে কিন্তু সিজিয়াম আছে। এই পরমাণুটার তোমার এখানে কত দিছে বলো তো, 919 কোটি 26 লক্ষ 31,000, তারপর হচ্ছে কি এই 31,000 না, এটা 919 না, তাহলে এখানে তোমার কি হবে বলো তো, 919 কোটি 26 লক্ষ। এই মানটা একটু হয়তোবা ভুল আছে,
একটু হয়তো বা ভুল আছে, দাঁড়াও 91 92 63 1 770, হ্যাঁ এটা 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 রিমুভ হবে। দেখো 919 কোটি, তারপর 26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে। স্পন্দন মানে কি? কাপাকাপি, কণার যে কাপাকাপি করে না, রসায়নে কিন্তু শিখাবো না আমি তোমাদেরকে। তো স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগে এটাকে বলা 1 সেকেন্ড। কত নিখুঁত ভাই, তুমি চিন্তা করো বিজ্ঞানীদের, মানে তুমি চিন্তা করতে পারো 919 কোটি 26,31,770টা স্পন্দন সম্পন্ন করতে যতটুকু টাইম লাগে এটাকে বলা 1 সেকেন্ড। আমরা নর্মালি ঘড়ির দিকে তাকাইলে 1 সেকেন্ড টাস করে উঠে যায়, কিন্তু বিজ্ঞানীরা যদি পর্যালোচনা করে যে একটা সিজিয়াম পরমাণু 133 ভরের, ওই পরমাণু 919 কোটি 26,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে এটাকে বলছে 1 সেকেন্ড। মাই গড। আর আমরা যদি এখানে যদি বলি যেমন 1001, এটা তো এখানে এভাবে লেখা আছে, এই জিনিসটাকে তুমি বাংলায় চিন্তা করো, 1001 কয়টা শব্দ? একটা, দুইটা, তিনটা। এই তিনটা শব্দ বলতে যে টাইমটা লাগে তা হচ্ছে 1 সেকেন্ড। 1001 1 সেকেন্ড হয়ে গেছে। এটা মানে হচ্ছে কিন্তু বাস্তবিক যে ধারণা, বাস্তবিক ধারণা, হাস্যকর হইলে বাস্তবিক। 1 কেলভিন মানে কি? পানির স্রোত বিন্দু তাপমাত্রাকে এই যে এত দিয়ে ভাগ করলে যে তাপমাত্রা পাওয়া যায় 1 কেলভিন। আর হাত দিয়ে যদি কারো জ্বর তুমি মাপো, যদি অনুভব করো, ধরো আমরা অনেক সময় জ্বর আসলে হাত দেই না, এভাবে হাত দিয়ে তুমি মাপতে পারো, তখন যে মানে যে জ্বর অনুভব করলে বলা যেতে পারে যে তার তাপমাত্রা 1 কেলভিন। তুমি যদি দেখো একটু গরম গরম আছে তাহলে তোমার ধরতে হবে 1 কেলভিন। মাই গড। এবার দেখো 1 অ্যাম্পিয়ার এখানে দিছে, আর এখানে বলছে যে 3টা মোবাইল ফোন একসাথে হলে তোমার 1 চার্জ মানে হচ্ছে চার্জ করা অ্যাম্পিয়ার বিদ্যুৎ কিন্তু ব্যবহার করা হয়। আর 1 মোল দ্বারা বোঝায় বড় 1 চা চামচ পানিতে যত মোল পানির অণু থাকে তা হচ্ছে 1 মোল। এটা হাস্যকর হইলেও এগুলো বাস্তবিক ভাইয়া, এগুলো কি বাস্তবিক। তোমাদের বইয়ের ভিতরে এই ডিফারেন্সটা কিন্তু ভাইয়া আছে। আই হোপ তোমাদের এই অংশটা ক্লিয়ার। আরও আছে, এখান থেকে তোমরা একটু ভাইয়া পড়ে নিও, কষ্ট করে পারবা না। এখন তোমাদের মাথায় রাখতে হবে অনেক বড় থেকে অনেক ছোট দূরত্ব। ধরো তোমাদের বইয়ের ভিতরে দূরত্ব দেওয়া আছে, মিটারে কিন্তু দেওয়া আছে। ফার্স্টে আমরা দূরত্ব চিন্তা করব। যেমন নিকটতম একটা গ্যালাক্সির দূরত্ব কিন্তু এটা 6 × 10⁻19। আবার নিকটতম নক্ষত্রের দূরত্ব হয়েছে এইটা 4 × 10⁻16। সৌরজগতের ব্যাসার্ধ হয়েছে 6 × 10⁻12। আবার পৃথিবীর যে ব্যাসার্ধটা 6 × 10⁻6। আবার এভারেস্টের উচ্চতা, আবার এইগুলা এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো, যেমন সৌরজগতের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, তারপর হচ্ছে একটা প্রোটনের ব্যাসার্ধ, এই 3টা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট। একটু পড়বা, একটু মুখস্থ করবা। আমরা যদি বলি সময়ের ক্ষেত্রে, দেখো সময় যেমন বিগ ব্যাংকের সময় কিন্তু এত সেকেন্ড, তারপর হচ্ছে কিন্তু ডাইনোসরের কিন্তু সময়, মানুষের জন্ম, এবার একদিনে কত, এটা একটু মুখস্থ করবা। তারপর হচ্ছে কিন্তু এই যে তোমার স্পন্দনকাল, এই গামা রেতে কত, এটা একটু মুখস্থ করবা। তাই হোপ তোমরা বুঝতে পেরেছো, তোমার বইয়ে আছে। আমরা যদি ভরের ক্ষেত্রে বলি যে কত কেজি, যেমন আমাদের গ্যালাক্সিটা কত কেজি, মাই গড, সূর্যের ভর কত, তারপর পৃথিবীর ভর কত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। মানুষের ভর কত, এগুলো ইম্পর্টেন্ট। ইলেকট্রনের ভর কত, এটা ইম্পর্টেন্ট ভাইয়া। এগুলো একটু পড়বা, পারবা না? এবার আসি কিন্তু ভাইয়া উপসর্গ বা গুণিতক। এই জিনিসটা তুমি কেমনে শিখবা? এই জিনিসটা তুমি চাইলে একটা ছন্দের মাধ্যমেও শিখতে পারো, বাট আমি ছন্দ শিখাবো না। বিকজ কারণ আছে। কারণটা কি জানো? কারণ এই ছন্দটা একটু তোমার এইভাবে পড়তে হবে। একটু পড়ো, পড়ো আমার সাথে পড়ো। এক্সাপেটা টেরাগিগা, এবার মুখস্থ করতে হবে। এক্সাপেটা টেরাগিগা মেগা কিলো হেক্টো ডেকাডেসিসেন্টি বা ডেসিসেন্টি মিলিমাইক্রো ন্যানো পিকোফ্যাম টু অটো। তিনটা এক্সাপেটা টেরাগিগা, আগে 4টা মুখস্থ করবা। এক্সাপেটা টেরাগিগা, মেগা কিলো হেক্টো, এই 3টা মেগা কিলো হেক্টো, ডেকাডেসিসেন্টি, তাহলে মিলিমাইক্রো ন্যানো, এবার কি পিকো ফ্যাম টু অটো। এই 1 হেক্সামিটার মানে কি ভাইয়া? 10⁻18 18। পেটা মানে কি? 10⁻15। টেরা মানে কি? 10⁻12। গিগা মানে কি? 10⁻9। মেগা মানে কি? 10⁻6। কিলো মানে কি? 10⁻3। হেক্টো মানে কি? 10⁻2। ডেকা মানে কি? 10⁻1। ডেসি মানে কি? 10⁻-। যখনই তুমি ডেসির নিচে যাবা তখনই কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে। এখন এখান থেকে ভাই একটা ছোট্ট কোশ্চেন আসে, আমি একটু বলি। তোমাদের ভাইয়া পরীক্ষাতে এমসিকিউতে কিন্তু এভাবে দিয়ে দেয় যখন তুমি এমসিকিউ সলভ করবা। আমি যদি বলি তোমাকে ভাইয়া বলো তো 100 টেরাবাইট টিবি দ্বারা কি বোঝায় ভাইয়া? বলো টেরাবাইট, এই যে টেরা, 100 টেরাবাইট ইকুয়াল টু কত গিগাবাইট? কিলোবাইট কিন্তু বলতে পারি। এটার অ্যান্সার তুমি কীভাবে দিবা? শর্টকাট ভাইয়া, ভাইয়া আমি তোমাকে শিখাই দিচ্ছি শর্টকাটে। দেখো প্যারানার কিছু নাই, একটু ঠান্ডা মাথায় ভাবো ভাইয়া। এই টেরাবাইটে আমরা জানি এই যে 1 টেরাবাইটে কত, এই যে আমরা কিন্তু জানি যে 10⁻12 না, ঠান্ডা মাথায় 10⁻12 লেখছো। এই 100-রে কিন্তু আমরা কীভাবে লিখতে পারি?
ওরা পাশাপাশি আছে মানে গুণ অবস্থায়। খেয়াল করো 100 আমরা কিন্তু লিখতে পারি, তুমি 10 আকারে সাজাও। তুমি যদি 10 স্কোয়ার করো, 10 10কে 100, তাহলে 100 জায়গায় আমি কিন্তু 10 স্কোয়ার দিতে পারি। বিষয়টা বোঝো। এখন তুমি দেখো 2টা 10 থেকে একটা 10 আমি নিলাম, গুণ থাকলে পাওয়ারের যোগ হয়। এটা তোমাদের গণিতের জেনারেল ম্যাথের সূচক লগারিদমের অঙ্ক। 12 লাগে 2 যোগ করলে কত আসে ভাইয়া? 14। তাহলে বলো, তাহলে আমরা জাস্ট এটা খসড়া হিসাব করতেছি। আমাদের মেইন কাহিনী হয়েছে 100 টেরাবাইট সমান সমান কত কিলোবাইট, এটা কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে? বা এটা কিন্তু আমরা বের করব। এখন তুমি জানো যে ভাইয়া এই কিলোর ক্ষেত্রে, কিলো মানে কি 10 টু দি পাওয়ার 3, বিষয়টা বোঝো। কিলোর ক্ষেত্রে আমরা জানি 10 টু দি পাওয়ার 3, এটা কিন্তু আমরা জানি। দাঁড়াও আমি এখানে না লেখা টেকনিকটা শেখো, তাহলে বুঝবা না। কিলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানি 10 টু দি পাওয়ার 3। ওকে, এর সাথে তুমি বলো তো, এর সাথে একটু বিষয়টা দেখো। এই যে দেখো 10 টু দি পাওয়ার 3, এই 10 টু দি পাওয়ার 14 থেকে 10 টু দি পাওয়ার 3 তুমি বিয়োগ করো। বিয়োগ করলে কত থাকে বলো তো? তুমি পাওয়ারে বিয়োগ করবা, 14 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 11। তাহলে 10 টু দি পাওয়ার 11 হবে। এই 10 টু দি পাওয়ার 11 কিলোবাইট হবে। খেলা শেষ, এই শেষ। পারবা না? এমসিকিউতে যদি বলে, এমসিকিউতে যদি ভাইয়া বলে যে এত সমান সমান এত, এটা কিভাবে বের করবা? পারবা না? সিস্টেমটা শেখো ভাইয়া, মাথায় রাখবা। তোমার এটা মাথায় রাখতে হবে, এখানে টেরাবাইট বলুক, গিগাবাইট বলুক, যাই বলুক, মেগাবাইট, এই জিনিসটার আগে তুমি ভাঙবা। এরপরে যেটা তোমাকে বের করতে বলবে ওইটার জিনিসটা জানতে হবে। যেমন তুমি জানো 10 টু দি পাওয়ার 3, ওইটা। এবার এইটা থেকে এটা তুমি বিয়োগ করে দিবা, খেলা শেষ। বুঝো না? আমি আরো একটু ক্লিয়ার করি, আরেকটু রিফাত ভাই তোমাদেরকে সহজ বানাই দেখ। দেখো আমি যদি ফেমটোমিটারের কথা বলি, ফেমটোমিটার, সাপোজ আমি তোমাকে বললাম 10 টু দি পাওয়ার 23 ফেমটোমিটার আমি বললাম। ধরো ফেমটোমিটার থেকে আমি তোমাকে বললাম যে ভাই তুমি ফেমটোমিটার থেকে কিলোমিটারে যাও। সাপোজ আমি তোমাকে বললাম কিলোমিটার, ফেমটোমিটার। তো কিলোমিটারে তুমি জানো এই কিলোমিটার মানে কি? কিলোমিটার মানে 10 টু দি পাওয়ার 3। তাহলে তুমি পরের লাইন একটু লেখো 10 টু দি পাওয়ার 3 কিলোমিটার। বিষয়টা তুমি একটু বোঝো, 10 টু দি পাওয়ার 3। এখন এই যে ফেমটোমিটার মানে কি? ফেমটোমিটার তুমি জানো, ফেমটো মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার -15। তাহলে তুমি লিখবা 10 টু দি পাওয়ার এই যে -15 দিছো, ওর সাথে কিন্তু গুণ আছে কি 10 টু দি পাওয়ার 23। এখন একটু হিসাব করো তো, 2টা 10 থেকে একটা 10, গুণ থাকলে পাওয়ারে যোগ হয়। তোমার এখানে মেইনলি কিন্তু বিয়োগ করতে হবে। 6 7 8 থাকতেছে, অর্থাৎ তুমি যদি এটা হিসাব করো তোমার 8 থাকতেছে। এই হিসাব পারো না? যারা না পারো সূচক লগারিদম আমার জেনারেল ম্যাথের ক্লাস দেখো, পানির মতো সহজ হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 8 হয়েছে না? 10 টু দি পাওয়ার 8 হয়েছে না? তুমি জানো 10 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের নিয়মটা কি ছিল? এখান থেকে হিসাব করার পর যেটা নামবে এটা থেকে এটা তুমি বিয়োগ করে দিবা। তাহলে 8 থেকে তুমি 3 বিয়োগ করলে কত থাকে ভাইয়া? 5 না? তাহলে 10 টু দি পাওয়ার 5 থাকে না? এই যে 5। তাহলে আমাদের অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার ভাইয়া 5 কিলোমিটার। এত ফেমটোমিটার সমান সমান এত কিলোমিটার। পানি এত টেরাবাইট সমান সমান এত কিলোবাইট। পানি আরও প্র্যাকটিস করা লাগবে, পরবর্তীতে এমসিকিউতে প্র্যাকটিস করাবো না। পানি আমি অনশর্ট এমসিকিউতে এই যে দেখো আমি যে তোমাদেরকে করাবো ভাইয়া পরবর্তী ক্লাসে, এই অনশর্ট এমসিকিউ, এই ক্লাসে আমি তোমাদেরকে পানি বানাবো, পানি বানিয়ে দেবো। ওকে, এবং আমি বলছি এখানে প্রথম অধ্যায় আমাদের কিন্তু শেষ। এই কিন্তু আমাদের প্রথম অধ্যায় কিন্তু শেষ। তো এখন তুমি যদি ফিজিক্সে 100তে 100 রাখতে চাও, শুধু ফিজিক্স না প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে ভাইয়ার এই যে বেসিক ক্লাস যে তুমি দেখছো না, এই বেসিক ক্লাস তোমার তো শেষ, এই শেষ একেবারে প্রথম অধ্যায় পানির মতো সহজ বানাই দিলাম। হয়তোবা 2 ঘন্টা হইতে পারে ক্লাসটা, কিন্তু আমি আশা করি এরপরে বাংলাদেশের কোনো স্টুডেন্টের সমস্যা থাকতে পারে না। যদি সমস্যা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের এই ক্লাসের পর তুমি যে এমসিকিউ যে সৃজনশীল তুমি করতে যাবা, তুমি সেখানে আটকাবা না। কারণ আমি 4 টাইপের কিন্তু তোমার কি শিখাইছি, 4টা টাইপের সৃজনশীল শিখাইছি, এবং এমসিকিউগুলো তুমি কিভাবে করবা সেই অঙ্কগুলোও কিন্তু শিখাই দিছি। আমাদের নেক্সট পরবর্তী ক্লাস হবে অনশর্ট এমসিকিউ, অনশর্ট, তাও কিন্তু টাইপ ভিত্তিক ভাইয়া, টাইপ ভিত্তিক অনশর্ট এমসিকিউ। পরের ক্লাসটা আমি একটু তোমাকে দেখাই ভাইয়া, আমি যে তোমাদেরকে একটা সাজেশন যে দিছি তুমি একটু দেখো, একটা সাজেশন কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছিলাম যে ভাইয়া তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে 100তে 100 রাখতে চাও, 100তে 100 যদি তুমি রাখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে যেই স্টেপগুলো তোমার ভাইয়া মাথায় রাখতে হবে, মনে আছে? আগে বেসিক তোমার কভার করতে হবে। এই ক্লাসে আমি বেসিক কভার করে দিচ্ছি। পরের ক্লাসটা যদি তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ হয় কাঁপাইতে পারবা, পরেরটা কিন্তু টাইপ ভিত্তিক সিকিউ, এবার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। 100তে 100 একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট। ডাউট আছে? তাহলে আজকে বলো ভাইয়া পানি কিনা। এবং যারা আমার এই ব্যাচে ভর্তি হইতে চাও দ্রুত গতিতে তোমরা ভর্তি হইতে পারো। এবং ভাইয়া এটার কিন্তু সব কিছু আমি ডিটেলস কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি, আশা করি কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো।
ওকে, তো তোমরা যারা এই কোর্সে কিন্তু দ্রুত ভর্তি হইতে পারো, কারণ ক্লাসগুলো ভাইয়া সুন্দরভাবে ভাইয়া কি সাজানো আছে। এবং তোমাদের জন্য কিছুদিন পরে মাস্টার প্রো বুক কিন্তু আমি নিয়ে আসতেছি, জাস্ট অনলি ওয়ান, এই একটা বইয়ের ভিতরে 4টা সাবজেক্ট কিন্তু তোমাদের ফুল কমপ্লিট। ওকে, এবং আজকের এই ক্লাসটা পানি পানি কিনা আমাকে একটু সবাই কমেন্টে জানাবা, পানি পানি কিনা, ঠিক আছে, পানি পানি কিনা, ফুল পানি পানি কিনা। এতদিন যে প্রথম অধ্যায়ে একটা ডাউট ছিল, একটা সন্দেহ ছিল যে পারবো কি পারবো না, আমি আশা করি তোমাদের এখন ফুল কমপ্লিট। ঠিক আছে, পরবর্তী কোন চ্যাপ্টারের উপর তোমরা ক্লাস চাচ্ছ একটু আমাকে জানিও। এবং ভাইয়া ভিজিট করতে পারো তোমরা rifatacademy.com, দেখে আসতে পারো সেখান থেকে। এবং দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।